মন খারাপ করার দরকার নেই। সৎকার ব্যাপারটাকে বোঝেন? সৎকার যারা বোঝেন না তাদের একটা গল্প বলি, সৎকার গল্প। এক ছেলে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলো, সাধনা শুরু করলো প্রচন্ড ভাবে। আল্লাহ তার প্রতি খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তখন উনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে পশু পাখির কথা বোঝার ক্ষমতা দান করেন। আল্লাহ যেহেতু সর্বজ্ঞানী, আল্লাহ বুঝতে পেরেছিলেন এই ক্ষমতাটা তাকে দেওয়া হলে সে এই ক্ষমতাটা মিসইউজ করবে, দেওয়া যাবে না ক্ষমতাটা। তখন তিনি তাকে হেসে বললেন, আমি তোমাকে এটা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। বলে আল্লাহ আমার অন্য কিছু চাওয়ার নাই। এটা তো আল্লাহ চলে গেলেন। সে আবার প্রার্থনা করা শুরু করলো, কঠিন প্রার্থনা করা শুরু করলো, কঠিন সাধনা করা শুরু করলো। এরপর আল্লাহ আবার আসলেন, এসে বললেন তোমার কি চাই? আল্লাহ ওই ছেলেটা একই কথা বলে, আল্লাহ আপনি আমাকে পশু পাখির কথা বোঝার ক্ষমতা দান করেন। তখন আল্লাহ দেখলেন কি করবেন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি তোমাকে শুধু গৃহপালিত পশু পাখির কথা বোঝার ক্ষমতা দিতে পারি। ছেলেটা বললো আমি তাতেই খুশি। ওকে। পরদিন সকালবেলা ওই ছেলেটার উঠোনে একটা রুটি টুকরা পড়েছিল। সেই রুটি টুকরাটা নেওয়ার জন্য একটা মোরগ এবং তার বাড়ির কুকুরটা দুজনেই ছুটলো আর কি রুটি টুকরাটা পিছনে। তো মোরগটা রুটি টুকরাটা আগে নিয়ে মুখে নিয়ে গাছের রুটি খেতে। তখন কুকুরটা মোরগটার দিকে তাকিয়ে অনুনয় করে বলল, বন্ধু তুই রুটিটা আমাকে দিয়ে দে। বলে এটা আমি আগে খাইছি। বলে হ্যাঁ হ্যাঁ মানতেছি তুই আগে খাইছিস, কিন্তু দেখ তোর তো খাবারের কোনো অভাব নাই। তুই চাল খেতে পারিস, পোকা খেতে পারিস, কত কিছু খুঁটিয়ে খেতে পারিস, কিন্তু আমি তো এত খাবার খেতে পারি না, আমার খাবার তো সীমিত, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে রুটি টুকরাটা দেয়। তখন মোরগটা বলছে, আচ্ছা মন খারাপ করিস না বন্ধু, আগামীকালকে আমাদের মালিকের যে ছাগলটা আছে না, ওই ছাগলটা মারা যাবে, তুই ছাগলের গোস্ত খেতে পারবি, আজকে একটু ওয়েট কর। ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে। শোনার পর সে চিন্তা করছে, হাই হাই আমার ছাগলটাকে তো আমি মারা যাবে, তার চেয়ে আজকে ছাগলটাকে বিকালবেলা নিয়ে বিক্রি করে দেবে। সে তখন বিকালবেলা গিয়ে হাটে গিয়ে ছাগলটাকে কম দামে বিক্রি করে দিচ্ছে। এটা দেখে কুকুরটার অনেক মন খারাপ। পরের দিন সকালবেলা একই ঘটনা করছে। তখন কুকুরটা বলটাকে বললো, দোস্ত আমি তো তোকে বিশ্বাস করতে পারতেছি না, কতদিন তো তুই বললি মারা যাবে ছাগলটাকে নিয়ে মালিক বিক্রি করে দিচ্ছে। বলে হ্যাঁ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু বিক্রি করবো কেন বুঝলাম না। আচ্ছা মন খারাপ করিস না, আগামীকাল আমাদের মালিকের যে গাধাটা আছে ওই গাধাটা মারা যাবে, তুই গাধার গোস্ত খেতে পারবি। একই ঘটনা ছেলেটা শুনে আবার গাধাটাকে নিয়ে বেঁচে দিচ্ছে বিকালবেলা। পরের দিন কুকুরটা আরো মন খারাপ করছে, বলে তুই দিবি না বললেই পারিস, শুধু শুধু মিথ্যা কথা বলিস আমার কাছে। বলে না 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 বুঝতে এবার শিওর, কালকে আমাদের মালিকের যে ঘোড়াটা আছে না, ঘোড়াটা মারা যাবে। ছেলেটা তার ঘোড়াটাকে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এই পরের দিন সকালবেলা কুকুরটা এত মন খারাপ করছে, মোরগের কাছ থেকে সে আর রুটিটা চাইলো না, না চেয়ে সে চুপচাপ বসে আছে গাছের নিচে। তখন মোরগটা বলছে, মন খারাপ করিস না, বললাম তোর সাথে কোনো কথা নেই, তুই তোর কাছ থেকে রুটি চাচ্ছি না, তুই রুটি খেতে থাক, সমস্যা নেই। বলে দোস্ত মন খারাপ করিস না, আগামীকাল আমাদের মালিক মারা যাবে, তুই মালিকের কুলখানি খেতে পারবি, অসুবিধা নেই। এটা শোনার পর ছেলেটা কান্নাকাটি করা শুরু করছে। সে আবার আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমি কি করছি, আমি কি এমন গুনাহ করছি, তুমি কেন আমার জান নিয়ে যাচ্ছ, আমাকে রক্ষা করো। তখন আল্লাহ তাকে বললেন, দেখ তোকে এখন আর রক্ষা করা যাবে না। কেন আল্লাহ? কারণ তুই তো সৎকার দিতে রাজি না। বলে কিরকম বুঝলাম না। বলে এই যে তুই ছাগলটাকে মরতে দিলি না, তার আগে বিক্রি করে দিলি, ওই ছাগলটা ছিল গাধার সৎকার, গাধাটা ছিল ঘোড়ার সৎকার, ওই ঘোড়াটা ছিল তোর সৎকার, তুই তো সৎকার দিস নাই, তোকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না। ছেলেটা মারা গিয়েছিল। আমাদের লাইফ থেকে ছোটখাটো ক্ষতিগুলো হয় না, মোবাইল ফোন হারিয়ে গেছে, স্যান্ডেল হারিয়ে গেছে, হ্যান্ড ব্যাগ, এটা কিন্তু প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি আমাদের বড় বড় ক্ষতি থেকে রক্ষা করে। ব্যাপারটাকে যতই ছেলে মানুষই মনে হোক, আমি জানি এগুলো কোনো যুক্তি দিয়ে বিচার করা যাবে না, পৃথিবীতে সব জিনিস যুক্তিতে চলে না, আমি আগেই বলছি, বিশ্বাস করতে হবে। হয়তো আমাদের লাইফ থেকে বড় বড় ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি, সেটা করে। আপনি দেখবেন আপনি এমন অনেকগুলো কাজ পারেন যে কাজগুলো আপনার অনেক বন্ধুই পারে না। কিরকম? ধরেন আপনাদের মধ্যে কেউ কেউ কবিতা লিখতে পারেন, কেউ কেউ সুন্দর করে আঁকতে পারেন, কেউ কেউ আছে যারা এরকম ভালো ভিডিওগ্রাফি করতে পারে, দাঁড়িয়ে আছে ছোট ভাই, ভিডিওগ্রাফি করতে পারে,
কেউ কেউ আছে ভালো ছবি তুলতে পারে, ফটোগ্রাফি করতে পারে, আমি তো পারি না। আমাকে ক্যামেরা দিলে যদি ক্যামেরা ভেঙেও ফেলি একটা ভালো ফটো তোলা সম্ভব না আমার পক্ষে। আবার আমি এমন কিছু পারি যেটা আমার অনেক বন্ধু বান্ধব পারে না। আপনি যে কাজটা ভালো করে পারেন ওই কাজটা কখনোই ছাড়বেন না, জীবন গেলেও ছাড়বেন না, যে যাই বলুক না কেন। আপনাকে সবার কাছ থেকে আলাদা করে চেনাবে শুধু ওই কাজটাই, কারণ আপনি সেই কাজটা পারেন যেটা অন্য কেউ পারে না। ওই কাজটাই হচ্ছে আপনার জন্য অ্যাসেট, এটাকে ধরে রাখবেন সবসময়, যত্ন নেবেন সেটাকে। বয়লিং ফ্রগ একটা এক্সপেরিমেন্ট আমরা একটু দেখি। ব্যাঙ হচ্ছে শীতল রক্তবিশিষ্ট প্রাণী, এবং আমরা যখন কোনো একটা ব্যাঙকে কোনো একটা পাত্রের মধ্যে রাখি, সেই পাত্রের মধ্যে পানি ঢাললাম এবং যাই হোক আমরা দোয়া করি সেই প্রার্থী যাবো না বলি। যখন আমরা কোনো একটা ব্যাংকে কোনো একটা পাত্রে রাখি এবং পাত্রের মধ্যে পানি ঢালি এবং সেই পাত্রের টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকি, তখন ব্যাংকটা করে কি দেখেনি তার চারপাশের যে পানিটা, সেই পানিটার টেম্পারেচার বেড়ে গেছে। তখন সেই পানির টেম্পারেচার অনুযায়ী তার শরীরের রক্তের টেম্পারেচার পরিবর্তন করে শরীরের রক্তের টেম্পারেচার বাড়িয়ে দেয়, অ্যাডজাস্ট করে নেয়। আমরা টেম্পারেচার যদি আরো বাড়াতে থাকি তখনও ব্যাংকটা লাভ দেয় না, ব্যাংকটা ওখানে বসে থাকে চুপচাপ। সে ভাবতেছে হ্যাঁ টেম্পারেচারটা একটু বেড়ে গেছে, কিন্তু আমার তো অত সমস্যা হচ্ছে না, আমি তো এখন মরে যাচ্ছি না, থাকি, সহ্য করি। আমরা টেম্পারেচারটা আরো বাড়াচ্ছি, ধরেন বাড়িয়ে আমরা 80 ডিগ্রি সেলসিয়াস করে ফেললাম। তো 80 ডিগ্রি সেলসিয়াসে গিয়েও ওর প্রচন্ড গরম লাগে, কিন্তু সে করে কি নিজেকে ওটার সঙ্গে অ্যাডজাস্ট করে ফেলে। সেভাবে অসুবিধা কি, আমি তো মরে যাচ্ছি না এখনো, আমি পারবো টিকে থাকতে, দেখি না একটু কি হয়। সে তখন ও পাত্র থেকে লাভ দেয় না। সে কিন্তু লাভ দিলেই কিন্তু নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু সে লাভ দেয় না, সে ওখানে বসে থাকে চুপচাপ, কিচ্ছু বলে না, অ্যাডজাস্ট করে, নিজের বডির টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে। বাড়াতে যখন আমরা 90 ডিগ্রি সেলসিয়াস করি তখন সে একবার ভাবে লাভ দিব, তারপর ভাবে অসুবিধা কি, লাভ না দিই, আমি তো এখনো মরে যাচ্ছি না, থাক আর একটু সহ্য করি, দেখি না কি হয়, অ্যাডজাস্ট করি, সহ্য করি, মেনে নিই, লাভ দিব না। সেখানে লাভ দিলে কিন্তু বেঁচে যেত, লাভ দেয় না। এইভাবে বাড়াতে যখন টেম্পারেচার করে ফেলে 94 ডিগ্রি সেলসিয়াস, তখন সে আর সহ্য করতে পারে না, তার চারপাশের টেম্পারেচার এটা তার মৃত্যুর মতো, তখন সে ওখানে মারা করে, তার লাভ দেওয়ার মতো শক্তিও থাকে না, সে একটা সময় ওই পাত্রের মধ্যে মৃত্যুবরণ করে, মারা করে। আমাদের লাইফে এই ঘটনাটা ঘটে। আমরা অনেক সময় দীর্ঘদিন ধরে কোনো একটা যন্ত্রণা, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা বেদনা সহ্য করতে থাকি, নিজেদেরকে ওটার সঙ্গে মানিয়ে নিই। আমরা মনে করি অসুবিধা কি, এখান থেকে বের হওয়ার দরকারটা কি, আমি তো মরে যাচ্ছি না, সহ্য করি, দেখি না কি হয়, সহ্য করতেছি। একটা অন্যায়, একটা যন্ত্রণা, একটা বাজে পরিস্থিতি, ওখান থেকে আমি চাইলে বের হয়ে আসতে পারি, কিন্তু বের হচ্ছি না, সহ্য করি। এইভাবে সহ্য করতে করতে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে আসে যখন আমার বের হয়ে যাওয়ার শক্তিটুকু আর বাকি থাকে না, তখন আমি মারা পড়ি। আপনাদেরকে বলবো ওই পয়েন্টে আসার আগেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন। আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি আমার আশেপাশে দেখেছি, ফ্রেন্ড সার্কেলে বা বিভিন্ন জায়গায় দেখেছি, শুনেছি, কিছু মানুষ দেখবেন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করে। কেন করে? সে ধরেই নেয় আমি তো তাকে পেয়ে গেছি, I have taken her or him for granted। সে আপনাকে for granted নেওয়া শুরু করে এবং সে ভাবে সে তার পালাই যাবে না, থাক, তখন দুর্ব্যবহার করে। ব্যাপারটা এমন না যে ওর ব্যবহারটাই ওরকম। সে দেখবেন আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, কিন্তু দুনিয়ার সবার সঙ্গে ভালো ব্যবহার করে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করে। আপনি যদি মনে করেন যে থাক সহ্য করি, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, বিয়েটা হলেই সব ঠিক হয়ে যাবে, আমি আপনাকে বলবো আপনি ধোঁকার সঙ্গে বাস করতেছেন, কখনোই ঠিক হবে না, বিয়ের পরে আরো বাজে হবে অবস্থা। যতক্ষণ পর্যন্ত আপনি কোন একটা কাজ কারোর কোনো ক্ষতি না করে করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা করে যাবে, দুনিয়ার যেই যাই বলুক না কেন। আপনার যদি সেই কাজটা করা দরকার হয়, আপনি কাজটা করে যাবেন। তবে একটা কাজ কখনোই করবেন না দয়া করে, যেটা আমি করি না, আপনাদের রিকোয়েস্ট করছি না করতে।
আপনার জীবন থাকতে কখনো কারো ক্ষতি করবেন না, আপনার জীবন থাকতে কখনো কারো ক্ষতি করবেন না। এই শপথটা নিজের কাছে নিজে করেন। যদি এটা করতে পারেন যে আমি আমার দ্বারা কখনোই কারো ক্ষতি হবে না, আমি কখনোই কাউকে ঠকাবো না, তাহলে আপনি যে কাজই করেন না কেন তেমন কোনো সমস্যায় করবেন না। সুযোগ পেলেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন, তাদের প্রিয় মানুষ হয়ে ওঠেন, তাদেরকে চকলেট টকলেট গিফট করেন। এটা হবে কি আপনার চিন্তা ভাবনাগুলো সুন্দর হবে, থিঙ্কিংটা সুন্দর হবে। যদি রান্না ভালো হয় তাহলে যে রান্না করছে তাকে ডাকেন, ডেকে থ্যাংক ইউ বলে, এটা করে রাখার সময়। রান্না ভালো হচ্ছে, রান্না করাটা তার দায়িত্ব, ও তো রান্না করবে এরকম ভাবে চিন্তা করবেন না। আপনি ডেকে মাঝে মাঝে ধন্যবাদ বলেন, রান্নাটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর রান্না করছেন। এটা হবে কি জানেন, পরের দিনে রান্নাটা আরো ভালো হবে। এটা আপনার লাভ এবং সে খুশি হয়। প্রত্যেকটা মানুষ কাজের স্বীকৃতি পেলে খুশি হয়, এই কাজটা করে দিতে পারেন। যারা আপনার চাইতে পদমর্যাদায় কিংবা অবস্থানে ছোট, টাকা পয়সায় ছোট, তাদেরকে সম্মান করেন, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলেন, তাদের পরিবারের খবর জিজ্ঞেস করেন। আপনার অফিসটা যে লোকটা ঝাড়ু দেয়, ও ঝাড়ু না দিলে কিন্তু ময়লা থাকতো ভাই, তাকে ডেকে থ্যাংক ইউ বলেন। তার ছেলেটা কেমন আছে জিজ্ঞেস করেন, তাকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেন, তারা কিন্তু দোয়া করে এবং তাদের দোয়াটা আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা শোনেন, ভালো হবে। যখন যা কিছু খেতে ইচ্ছা করবে খেয়ে ফেলবেন, এটা আমার থিওরি, আমার প্রিন্সিপাল। আমার হয় কি, আমার সময় গাড়ি নিয়ে যাচ্ছি, মনে করেন গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় কিছু একটা বানাচ্ছে, আমার খেতে ইচ্ছা করতেছে, আমি গাড়ি খাওয়াই বলে খেয়ে ফেলি। কারণ আমার মধ্যে এই জিনিসটা কাজ করে, এই বোধটা কাজ করে, আমি যদি একটু পরে মারা যাই, আমি যে কোনো মারা যেতে পারি, আমি যদি একটু পরে মারা যাই তাহলে ওই খাবারটা খেতে ইচ্ছা করছিল, আমি আমার আত্মাকে কষ্ট দিয়েছি, আমার রোগকে কষ্ট দিয়েছি, খাওয়াই নাই, এই কষ্টটা কাজ করবে। ওই জন্য আমি যখন যা খেতে ইচ্ছা করবে সেটা খেয়ে ফেলার পক্ষপাতী। আপনি বলতে পারেন যে ভাইয়া এরকম সবসময় যে খাওয়া যায় তা না। কেন খাওয়া যাবে না কেন? বলে ভাই যখন যা খেতে ইচ্ছা করে খেয়ে ফেললে ভুঁড়ি একটু বেড়ে যাবে, ভুঁড়িটা একটু বেড়ে যাবে। হ্যাঁ ভুঁড়ি তো বাড়বেই, ভুঁড়ি বেড়ে গেলে কি হবে? হ্যাঁ বোঝেন না, ও পছন্দ করবে না। ট্রু, মানতেছি। আচ্ছা ভাই বলেন তো বুকে হাত দিয়ে, আপনার কি একটু ভুঁড়ি নাই? আপনি বলেন তো একটু ভুঁড়ি নাই? সবারই ভুঁড়ি আছে, আমারও আছে। আমি কথা বলছি এরকম করে কথা বলতে যেন দেখা না যায় আর কি। হ্যাঁ সবারই থাকে একটু, ওই একটু ভুঁড়ি সবার থাকে। আমি বিশ্বাস করি যে মানুষটা আমার ভুঁড়ি সহ্য করতে পারে না, সেই মানুষটা আমাকে সহ্য করতে কি হবে? যে মানুষটা আমার ভুঁড়ি ভালোবাসে না, সেই মানুষটার আমাকে ভালোবাসার কোনো অধিকার নেই। যে কথাটা কেন বললাম, কথাটা কেন বললাম ব্যাখ্যা করছি। দেখেন এমন হতে পারে আমি তার ভালোবাসা পাওয়ার জন্য একটু জিভে টিভে গিয়ে জিম করে ভুঁড়িটা খাই ফেলছে, সে এখন আমাকে ভালোবাসবে, ভালোবাসা করে বিয়েও করে ফেলবো। দেখেন বিয়ে করার পর আমি তোকে পেয়ে গেছি না, সো তখন তো ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবো, ঠিক না? তখন তো আমার ভুঁড়ি বাড়বে। সে যদি তখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমি বউ পাবো কোথায়? বউ কি গাছে ধরে? পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বিয়ে করা, তার চেয়ে 5 বার বিয়ে প্রথম হওয়া সোজা, অনেক সোজা। আপনার সবচেয়ে সুন্দর যে ড্রেসটা আছে, আমরা করি কি সবচেয়ে সুন্দর ড্রেসটাকে কোনো বিশেষ দিনে পরার জন্য ফেলে রাখি। প্লিজ ডোন্ট ডু দিস। আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটাকে আজকেই পরে ফেলবেন, আজকে সেই বিশেষ দিন। আপনি কি জানেন আপনার হায়াত আছে কিনা? হয়তো সেই দিনটা আপনার লাইফে নাও আসতে পারে। ওই জন্য আমি সুন্দর ড্রেসগুলোকে সুন্দর দিনের জন্য জমা রাখার পক্ষে না, আমি আজকেই পরে ফেলি। সবচেয়ে সুন্দর ড্রেসটা 5টা খুলে পরে ফেলি, ভালো লাগে আমার কাছে, দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ফলক, ঢাকা ইউনিভার্সিটির পাশে, মসজিদের পাশে। ওখানে কি লেখা আছে কেউ দেখেছেন? গিয়েছেন ওখানে? তোমাদের প্রাণে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনবান, কারো ধ্যান ভাঙিব না। এই কথাটা লেখা আছে। আমরা এখন সবাই যেটা করবো সেটা হচ্ছে নড়ে চড়ে বসবো, আক্ষরিক অর্থে নড়ে চড়ে বসে রাখবো। এতক্ষণ বসে আছেন একটু অলসতা কাজ করছে, নড়ে চড়ে বসে। তো এখন আমরা সবাই একটা ভিডিও সাউন্ড দেখবো, একটা ইনস্ট্রুমেন্টাল শুনবো। আমার খুব পছন্দের একটা ইনস্ট্রুমেন্টাল। এই ইনস্ট্রুমেন্টালটা শোনার সময়
প্লিজ একটা কাজ করবেন। কাজটা হচ্ছে এই, আপনি মনে মনে ভাববেন আপনি লাইফ থেকে কি চান, কোন জিনিসটা পেলে আপনি খুশি হবেন, আপনার মা বাবা খুশি হবে, কাছের মানুষগুলো খুশি হবে, আপনাকে নিয়ে সবাই গর্ব করবে। এটা একটু ভাববেন। আমরা ইনস্ট্রুমেন্টটা শুনবো, শোনার সময় আপনি একটু ভাবেন যে আপনি আসলে কি চান, কোনটা পেলে আপনি অনেক খুশি হবেন। শোনা যাবে। আপনারা কি ভেবেছেন এই মিউজিকটা শোনার সময়? এই ইনস্ট্রুমেন্টাল সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে একটা বিখ্যাত মুভি, লাভ স্টোরি থিম সং, এবং এটা 1970 সালের মুভি। এটার যে অরিজিনাল উপন্যাসটা, ওটার নাম লাভ স্টোরি, এরিক সেগালের লেখা। পড়তে পারেন, ভালো লাগবে, সহজ উপন্যাস, ভালো লাগবে। এটা কেউ দেখেছেন লাভ স্টোরি? কেউ না দেখেন দেখুন, আমার অনেক ভালো লাগবে, অনেক সুন্দর এটার থিম সং। তো যাদের দেখা হয়নি মুভিটা তাদেরকে একটু হেল্প করি। একটা মুভি আছে না টাইটানিক, দেখেছেন টাইটানিক? ওখানে একটা কথা বলে, ইফ ইউ লাভ মি নেভার সে সরি নেভার সে থ্যাংক ইউ, এই ধরনের একটা কথা বলে না ওখানে? এটা অরিজিনালি লাভ স্টোরির কথা, টাইটানিককে ওখান থেকে কপি করা হয়েছে। আচ্ছা, এই যে থিম সংটা, এই থিম সংটা শুনতেন কখনো? এই থিম সংটা, এই মিউজিকটা শুনে না কখনো? মেলোডি তো শুনতেন। এটা কপি করে একটা বাংলা গানও আছে, নচিকেতার। গানটা কেউ জানেন? গানটা কেউ জানেন কোন গানটা? সেই ফেলে আসা দিন, ওই গানটা। এই হুবহু এই মিউজিকটা। যাই হোক, আমরা এখন থেকে শুনে নিচ্ছি আপনারা কি ভেবেছেন। আমাদের ভাই আছেন, হেল্প করবে। আপনারা একটু হাত তুলে বলেন যে আমি বলতে চাই আমি কি ভেবেছি, আর না হলে আমি তুলে দেবো। আচ্ছা, আপনারা নিজেরাই বলেন, ভলান্টিয়ার করেন প্লিজ। এই ভাইয়া বলতে চাচ্ছে, হ্যাঁ বলুন। অনেক বেশি ধন্যবাদ যে আমরা আপনার বরিশালে পাওয়ার জন্য। আর আমি ডিএম কলেজের স্টুডেন্ট মোহাম্মদ আব্দুল হোসেন। ভাইয়া, আমি যখনই এই গানটা দেখছিলাম আমার বারবারই মনে হচ্ছিল যে ওই রাস্তা দিয়ে আমি পুলিশের এএসপি যাচ্ছি, কিন্তু ওই গাছের পাশে পুলিশের এএসপি। বারবারই আমি শুধু আমার ওই প্রথম স্বপ্নটাই দেখছি যে আমি একজন পুলিশের এএসপি হব এবং এই ভালো ভালো জায়গায় আমি যাব। ও ইনশাআল্লাহ। তো আমি আপনার জন্য শুভকামনা করছি, আপনি চাচ্ছেন পুলিশের এএসপি হওয়ার পর এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে আপনি যাবেন। আমি সঙ্গে এটাও দোয়া করছি পুলিশের এএসপি হন বা না হন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আপনি এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে আসবেন। থ্যাংক ইউ। আর কিছু আর কিছু আর কিছু হ্যাঁ, আপু বলতে যাচ্ছেন। আচ্ছা, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা দাও আপুকে। এই মিউজিকটা আমি লাইফে যতবারই শুনেছি ততবারই আমার লাইফের সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা করেছি। কার কথা? আমার লাইফের যত সুন্দর মুহূর্ত আছে, সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে থাকো। আচ্ছা, ঠিক আছে। আর কিছু? আমরা কি চাই সেটা তুমি ভাবনি কেউ? আমরা সেটা কি চাই? খুবই কঠিন একটা প্রশ্ন, আমি জানি, এত সহজে বের হয় না আমাদের। আরেকজন বলতে চাচ্ছে, হ্যাঁ। আমি জানি না পরিশ্রম আমার পরিশ্রম বিভাগ শোনার সময় আপনি যাকে ইভ্যালুয়েশন করতে বলেছেন আমরা নিজেদেরকে কোথায় দেখতে জায়গা কিন্তু আমি কি হবো আমি জানি না, আমি কতদিন বাঁচবো আমি তাও জানি না। আমি জাস্ট আজ থেকে বলতে চাই যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি একজন সমাজসেবী হতে চাই এবং সমাজের উপকার করতে চাই। ও নিশ্চয় হবে, ইনশাআল্লাহ। আমাকে থ্যাংক ইউ। আর কেউ? একজন চাচ্ছে, হ্যাঁ, এই যে চশমা পরা ভাইরা। মোহাম্মদ আলী ডিএম কলেজ সবার মনে তো স্বপ্নের নাম। তো আমারও একটা স্বপ্ন, সেটা হচ্ছে আপনার মতো একজন ভালো মানুষ হওয়া, যে সবসময় সবার জন্য চিন্তা করে। আপনার লেখাগুলো পড়ে আমার খুব ভালো লাগে সবসময়। তো আমিও চাই আপনার মতো যেন একজন ভালো মানুষ হতে পারে। আমরা দোয়া করি আপনি আপনার মতন হবেন, কেউ কারোর মতন না আসবে। থ্যাংক ইউ। আর কিছু? হ্যাঁ,
আমরা দুইজনের কাছ থেকে শুনবো, বলেন আপনি। আমি সাকরাইশা ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ বরিশাল। তো আমি ভাবতেছিলাম আর কি যে ছোটবেলা থেকে চাই যে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, সবসময় চাই যে আমার মাধ্যমে যদি আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে খুবই ভাগ্যবতী বলে আমি মনে করবো। তো আমাদের অনেক ক্রিকেটার আছে, তারপরে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছে যারা বাংলাদেশের বাইরে বিশ্বে আমার দেশকে রিপ্রেজেন্ট করছে। তো আমি চাই তাদের মতো হতে, যে আমাকে সবাই একজন মানুষ, যে আমি এই আপুর মতো হবো। এখানে একজন বলতে চাচ্ছেন, আচ্ছা পেছনে বোধহয় একজন হাত তুলেছিলেন, পেছনে একজন হাত তুলেছেন, একদম পেছনে, ওনার কাছে যাবেন। জি বলবো। থ্যাংক ইউ আমি এখানে বলার ইংরেজি আমার ইনস্ট্রুমেন্টাল পাচ্ছি, সেটা হল ছোটবেলা থেকে একটা এম আছে, আমি এক্সেস করি টিচার হওয়া, একজন ইতিহাস টিচার। আমি আপনাকে অনেক থাকবে, ফেভারিট টিচারও আছে, ওনার একটা বলবো না, আমি সবসময় ফলো করি। থ্যাংক ইউ। আপনি শিক্ষক হন, ভালো শিক্ষক হন, অনেকে হেল্প করেন, এটা আমরা চাই। উপর থেকে রিকোয়েস্ট আছে, উপর থেকে রিকোয়েস্ট আছে। আচ্ছা তাহলে উপরে একজন যাচ্ছে, হ্যাঁ উপরে গেছে মাইক্রোফোন। ওকে, কেউ কেউ ভলান্টিয়ার করেন প্লিজ। হ্যাঁ হ্যালো, থ্যাংক ইউ সো মাচ একটা ফোন আয়োজন করার জন্য। আমি জাহিদ হোসেন, আমি বিএম কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, এখন লয়েস করছি, ফার্স্ট ইয়ার চলছে, আর ইংলিশ টিচার। অ্যাকচুয়ালি আমার মনে সবসময় একটা ইমেজের কাজ করে, আবেগ কাজ করে। আমি সবসময় চিন্তা করি যে আমার বোনের মতো কয়েকজন মানুষ থাকে, সেটা আমার মা হতে পারে, হতে পারে, তাকে শুরুতে একটা যাওয়া। আসলে আমি একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যদি প্রিয় মানুষ সাথে থাকে, তাহলে আমি যদি কৃতজ্ঞতা পারে বসে থাকি, তাহলে ওনারা পছন্দ করা জায়গায় আছে। এটা হচ্ছে আমার একটা থিম, যে প্রিয় মানুষ সাথে থাকলে আমার কাছে সবচেয়ে মনে হয় যে আমি সবচেয়ে সুন্দর জায়গাতে আছি। আর যখন সেটা হয় প্রিয় জায়গা, প্রিয় মানুষ, দুটো কাপের সাথে সুন্দর হয়, তারা আমার যে আই দ্য বেস্ট সাকসেসফুল পার্সন অ্যান্ড সো হ্যাপি পার্সন। ওকে, আপনি চাচ্ছেন আপনার কাছের মানুষগুলো যেন আপনার কাছেই থাকে। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ থাকবে। আর কিছু? হ্যাঁ বলেন ভাই। ভাইয়াকে আপনি ধন্যবাদ। ভাইয়ার এই দেখানো সিনারিওগুলো দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, প্রাকৃতিক দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগে, আমি মুগ্ধ হই। আপনি কি ভেবেছেন সেটা বলেন। কি আমি এদিকে প্রথম সৃষ্টিকর্তাকে স্মরণ করি, যে পৃথিবীতে কত সুন্দর, কত কিছু মানুষকে উপহার দিয়েছেন, কত কিছু সৃষ্টি করেছেন। আর আমি লাখে বিশ্বাস করি, আমি জানি না সৃষ্টিকর্তা আমাকে কি সেবা করতে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কি কাজ আমি করবো না। আমি এরকম কিছু চাই না, আমি চাই বিধাতার পক্ষ থেকে তিনি যেটা ভালো মনে করেন, আমাকে যে কাজটা ভালো হবে, আমি চাই সেটা আল্লাহ তাআলা তিনি নিজে আমাকে দিয়ে করাবেন। ধন্যবাদ থাকে। নিশ্চয়, থ্যাংক ইউ। এই সাগর বলো আজানের পরে, আচ্ছা তাহলে 2 মিনিট একটু পরে বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরিচয় পেয়ে খুব ভালো লাগছে। আর এই সিনেমা থেকে কি শিখছি বা কি ভাবনা হচ্ছে, আমার ভাবনার গভীরতা খুব বেশি না। আর এই সিনেমা থেকে আমার এটা বলতে ইচ্ছে করছে বা ওখানে ইচ্ছে করছে, এটা আমি বলতে পারবো না। আমার খুব ছোট ভাবনা থেকে আমি বলতে পারতেছি যে এই সিনেমা থেকে আমার মনে হচ্ছে যে আমার লাইফ পার্টনার আমার সাথে থাকবে, শাড়ি পরা, সেখানে আমি তাকে নিয়ে ঘুরবো, কিন্তু পরক্ষণই আমার এটা মনে হয়েছে যে ওইখানে সাপ থাকতে পারে, সুতরাং ওইখানে যাওয়া যাবে না। থ্যাংক ইউ ভাইয়া। যাই হোক, আপনি শাড়ি পরে উনি যাবেন কিনা নাকি সালোয়ার কামিজ পরে যাবেন আমরা এখনো জানি না। তবে আমরা আপনাদের এই দোয়াটা করি, আপনি যেখানে যান না কেন যাবেন সেখানে কোনো সাপ না থাকে আর কি। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য।
কথা যে বলতে চাচ্ছি, এই ভিডিওটি দেখার মাধ্যমে আমার হৃদয়ের ভিতরে এমন একটি সুন্দর কাজ করতেছে যে আমি যেন যে কাজটি করি মানুষের কল্যাণে হয় এবং মানুষের জীবনে ফুল হয়ে ফুল মানুষের জীবনে হ্যাঁ বলেন মানুষের জীবনে যেন ফুল হয়ে ফুটি কাটা হয়ে নয়, এবং আমার থেকে যেন সূর্যের মতো ছড়তে যায় সকল জায়গায়। আমি ইনশাআল্লাহ আপনি মানুষের জীবনে ফুল হয়ে ফুটবেন, কাটা হয়ে না, এবং আপনার জ্যোতি ছড়িয়ে যাবে সূর্যের মতো। থ্যাংক ইউ। ওপর থেকে কেউ বলে যাচ্ছেন? আমরা আর দুইজনের থেকে শুনে সব প্রেজেন্টেশনে ফিরে আসবো। দুইজন আর কেউ বলেন। আমি ইনস্টাগ্রাম খুশি বরিশাল গৌতম কলেজ থেকে। আমরা অনেক খুশি আপনি দাঁড়িয়ে আছেন, বলেন। আমার ওখানে ব্যাপারে এটা মনে হচ্ছিল যে বিধাতা আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছে, আমি যদি নিজের চোখে পুরো পৃথিবীটা দেখতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো, পুরো পৃথিবীটা দেখতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। ইনশাআল্লাহ আপনি একটু দূরে দাঁড়িয়ে কথা বলেন, পড়ে গেলে সেই সুযোগ আর নেন। একটু দূরে দাঁড়িয়ে কথা বলেন, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ ওখানে দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা অসমান্ত রাস্তা, যার ওপাশে বিরোধের জন্য আছে ভয়, আর সাহসীদের জন্য আছে কৌতূহল, এমন কিছু কি? না, আমি জিজ্ঞেস করছি আপনি কি ভেবেছেন আপনার লাইফ নিয়ে, অন্য কিছু না। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি সেটা জানতে চাচ্ছি না। আমি বলছি আপনি কি ভেবেছেন, জাস্ট আপনার থিঙ্কিংটা বলেন, আর কিছু না। রাস্তার ওপাশে কি আছে এটা জানার একটা কৌতূহল। আপনি সেই রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন সেই রাস্তার পাশে কি আছে। আচ্ছা, যদি দেখেন বিশাল একটা খাত, তাহলে জাম্প করবেন, ওরকম কার্টুনে যেরকম করেন। আগে একটা অতটা বাধাগুলো যদি ভাবি তাহলে আমরা রাস্তা দিয়ে যেতে পারবো না। রাইট রাইট, গিয়ে দেখতে হবে কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবো না, এই আপুর কাছ থেকে শুনে আমি আবার চলে আসবো। বলেন। আচ্ছা হ্যাঁ বলুন। নারীদের নিয়ে কাজ করতে চান একেবারে তৃণমূল পর্যায়ে, ইনশাআল্লাহ। একজন বলেন, আপনি চশমা পরা আর কাল থেকে শুনবো না, আমরা প্রেজেন্টেশনে চলে আসবো। বলুন। আসসালামু আলাইকুম দাদা, আমি মোহাম্মদ মুজিবুর রহমান, কলেজ ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট। হ্যাঁ। তো দাদা আমি যখন ওই ইমেজটা দেখেছি তখন আমার ড্রিমকে টাচ করেছে। তো আমি দেখতেছি যে আমি একজন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হেঁটে যাচ্ছি, সাথে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তারা, এবং আমি আমার জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হওয়া। তারা দোয়া করবেন। আমি দোয়া করছি এবং এটাও সাথে বলছি, এটা যেন তোমার যা যা কাজ করা দরকার প্লিজ এটা কাজ করে যাবে, না হলে হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ, শুভকামনা থাকলো। আচ্ছা, আমরা আবার ফিরে আসছি, তার আগে কথা শুনি। হ্যাঁ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তিনটা বিষয়টা হচ্ছে স্বাধীনতা, বাট যখন শুধু এইটুকুই বলো, তুমি কি ভেবেছো? এরকম একটা সিনারি যখন চোখের সামনে আসে তখন এরকম সুন্দর জায়গায় সবাই থাকতে ভালোবাসে, আর সুন্দরভাবে থাকতে হলে আমি নিজেকে একটু ভালোভাবে তৈরি করতে হবে। তো আমি চাবো আমার লাইফকে সুন্দরভাবে তৈরি করে এরকম একটা সুন্দর জায়গায় থাকার জন্য। সুন্দর হয়ে সুন্দর জায়গায় থাকতে চাও, শুভকামনা থাকলো। তোমরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছো। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে এই ইনস্ট্রুমেন্টাল শোনানোর পর অনেকে অনেক কিছু বলছে। হ্যাঁ, একজনের কথা শেয়ার করি, আমার শেয়ার করতে ইচ্ছা করতেছে। এক শাখামৃগ বসেছিল দোতলায়। শাখামৃগ কথার বাংলা মানে হচ্ছে মানব, মানকি। কেন শাখামৃগ বললাম, ওর কথা শুনলেই বুঝতে পারলাম, তাকে আমার সারা জীবন মনে থাকবে। সে দাঁড়িয়ে বলছে, ভাই আমি একটা কথা বলবো। আরে ওখানে মাইক্রোফোন দেওয়া যাবে না। ভাই কিচ্ছু লাগবে না, আমার বলা যথেষ্ট। বলে ঠিক আছে বলো, তুমি কি বলতে চাও? বলে ভাই আমার কোনো স্বপ্ন নাই, তবে একটা কথা মনে হয়েছে। কি মনে হয়েছে? আপনি যে এখানে কবরটা দেখেছেন না, আমার কবরের মধ্যে একটা জিনিস লেখা থাক বলে আমি চাই। কি চাও তুমি? আমি চাই আমার কবরের মধ্যে লেখা থাকবে, আমি নাই, তোরা কেউ থাকবি না। জীবনের আরো কিছু গল্প শেয়ার করি।
নভেম্বরের 1 তারিখ, 2011 সালের নভেম্বরের 1 তারিখ। সেই দিন ছিল আমার এক্স গার্লফ্রেন্ডের জন্মদিন। তার নাম ঐশ্বরিয়া রায়। সে আমাকে ভালোবাসে নাই, আমি তো ভালোবাসছি। 50% কাজ তো ওকে ছিল, বিয়ে তো প্রায় হয়েও গেছিল। 50% করলে তো এতদিনে বিবাহিত থাকতাম, তাই না? যাই হোক, তো আমরা সবাই ওয়েট করছিলাম বিসিএস পরীক্ষার রেজাল্টের জন্য। তখনও বিসিএস পরীক্ষার রেজাল্ট হয়নি, 30তম বিসিএস পরীক্ষা। ওয়েট করছিলাম এবং এই অপেক্ষাতে কতটা বিরক্তিকর আপনারা যারা এখনো ওয়েট করেননি বা করতে হয়নি তারা বুঝতে পারবেন না। একটা স্বপ্নের চাকরির জন্য ওয়েট করা খুবই বিরক্তিকর। আর সরকারি কাজ খুব দেরি হয়, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, পরশু হচ্ছে করে করে হয় না। নভেম্বরের 1 তারিখ আমার এক দোস্ত আমাকে ফোন দিয়ে বললো, দোস্ত আজকে মনে হয় রেজাল্ট হয়ে যাবে। যে এই ধরনের গুজব সবসময় শোনা যায়, কিন্তু যে বন্ধুরা আমাকে ফোন দিচ্ছে ও 28 বিসিএস এর পুলিশে আছে, সে না জেনে কথা বলার কথা না, ফাউল কথা বলার কথা না, তার কথাকে বিশ্বাস করি। এরপর তো ভয় ঢুকে গেছে মনের মধ্যে। একদিন আমরা চিন্তা করতেছিলাম রেজাল্ট হয় না কেন, আর ফোনটা পাওয়ার পর মনে হচ্ছিল কি দরকার ছিল আরো কয়েকদিন পরে দিত, রেজাল্ট দিতে হবে কেন। যাই হোক, রেজাল্ট হলো না সেদিন। সেই দিন রাত 11:30টায় আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে বের হয়ে পড়লাম। যে মানুষটা সারাদিন ফেসবুকে পড়ে থাকে তার জন্য ফেসবুকের অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করা বিশাল স্যাক্রিফাইস। আমি ছিলাম সেই মানুষ। তো ডিএক্টিভেট করে বের হওয়ার একটা কারণ ছিল, পরদিন নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। তো যখন আমরা খুব টেনশনে থাকি তখন কিন্তু ভালো কথাও ভালো লাগে না, ভালো কথাও তো বিষের মতো লাগে, ভালো লাগে না। তো পরের দিন যেহেতু আমার জন্মদিন, সবাই উইশ করবে, এটা আমার ভালো লাগবে না। সবাই আমাকে বলবে শুভ জন্মদিন, তুমি ভালো থাকো, তুমি অনেক ভালো, এই সেই হ্যাঁ। যখন আমার ব্যাপারটা হচ্ছে, আমি যখন খুব কষ্ট থাকি না, তখন কেউ যদি আমাকে ভালো বলে আমার এত কষ্ট লাগে, আমি চাই সবাই তখন আমাকে লাফিয়ে দিবে, সবাই আমাকে খারাপ বলবে। এই খারাপ বলে আমার কিছু লাভ হয়, নিজের উপর জেদটা বাড়ে। কেউ আমাকে ভালো বলে খুব বিরক্ত লাগে, মনে হয় সে আমাকে উপহাস করতেছে। ওই জন্য আমি খুব অভিমান থেকে অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে বের করছি। স্বাভাবিকভাবে পরের দিন কেউ খুব একটা উৎসৃষ্ট করে না, যেহেতু ফেসবুক নাই। আমরা বলি না যে আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ, জন্মদিনের উত্তরে বলি কি আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ। আসলে মনে রাখছি কিন্তু ফেসবুক, আমি রাখিনি, কিন্তু বলি ওটা। যাই হোক, সে আলোচনায় না যায়। পরের দিন দুপুরবেলা আমার সে দোস্ত আমার ফোন করছে, বলে বন্ধু আজকে রেজাল্ট হবে কনফার্ম, বিকালবেলা খেয়াল রাখিস, ওয়েবসাইটে খেয়াল রাখিস, রেজাল্ট হয়ে যাবে। এরপরে তো ভাই টেনশন কারে করে, রেজাল্ট হবে এই টেনশন খুব মারাত্মক টেনশন। কারণ রেজাল্ট হবে এটা শুনলেই মনে হবে আমার রোল নাম্বারটা ওখানে থাকবে না, এটাই সবার আগে মাথায় আসে। আমি কেন জানি না, এটাই মাথায় আসে, থাকবে না ওরকম মনে হয় আর কি। তো দুপুরবেলা টেনশন কমানোর জন্য মুভি দেখা শুরু করলাম। আমি প্রচুর মুভি দেখতাম তখন, মুভি দেখা শুরু করলাম। প্রথমে মুভি দেখা শুরু করলাম দ্য 200। হ্যালো, প্রথমে দেখছিলাম, হ্যালো হ্যালো, এটা কি সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে? আপনাকে শোনা যাচ্ছে? যাচ্ছে না, একটু ঠোঁট লাগিয়ে কথা বলতে হচ্ছে। তো প্রথমে দেখছিলাম দ্য 400 Ghosts, একটা মুভি আছে, ওটা দেখছিলাম প্রথমে, অনেক ভালো মুভি, ওটাতেও ভালো লাগতেছে না। পরে ওইটা দেখা বন্ধ করে গডফাদার 2 দেখা শুরু করছি টেনশন দূর করার জন্য। চিন্তা করেন কেমন দেখছিলাম, মাথায় কাজ করতেছে না, রেজাল্ট হবে, আমার ঘুম নাই। বিকাল 4টায় একটা ফোন আসলো, বিকাল 4টায় আমার যে কোনো একজন ওয়েলি স্যার আমাকে ফোন করে বললেন, সুশান্ত ভাই আপনার রোল নাম্বার 30, 26, 53 না? আমি বললাম হ্যাঁ। বলে ভাই আপনি তো কাস্টমসে ফার্স্ট হয়েছেন। আমি বুঝলাম না ভাই, ফার্স্ট হয়েছে মানে কি? প্রথম হওয়া যায় এটা তো আসলে বুঝতাম না যে প্রথমও হওয়া যায়। দেখতাম কেউ না কেউ প্রথম হয় এবং তাদেরকে আমি সারা জীবন ভিন্ন গ্রহের প্রাণী মনে করতাম, পৃথিবীর মানুষ মনে করতাম না। তো কেউ যদি বলে আমার নামটা প্রথমে আসে, ভাই কেন, আমার সমস্যাটা কি হয়েছে, আমার রোল নাম্বারটা প্রথমে কেন? ওদিন আপনি রেজাল্ট দেখেন, এটা বলে ফোনটা রেখে দিচ্ছেন, আমি ব্যস্ত আছি, রেজাল্ট দেখেন।
এটা ঠিক করা যাবে না? ঠিক করা যাবে না? তো পরে আমি অনেক ভয়ে ভয়ে পিএসসি ওয়েবসাইটে ঢুকলাম, লোড হতে লাগছে অনেকক্ষণ, তখন লোডিং হতে সময় লাগে যখন রেজাল্ট দেয়। এরপর মানে রেজাল্টটা পিডিএফটা নামাইছি, নামানোর পর যখন ওপেন করলাম তখন দেখি কি যে ফন্টে রেজাল্ট দিছে ওই ফন্টটা আমার কম্পিউটারে নাই। গুগলে সার্চ করে ফন্টটা নামাইছি, নামানোর পর রেজাল্ট দেখলাম বিসিএস শুল্ক আবগারি, প্রথম রোল নাম্বারটা 30, 26, 53। আমি বুঝতেছি না যে আমি কি করছি, আমার রোল নাম্বারটা প্রথমে কেন, মানে প্রথম হওয়া যায় এটা মাথায় ছিল না, মানে প্রথম হওয়া যায় না, আমার রোল নাম্বারটা প্রথমে কেন এটা মনে হচ্ছিল। পরে আমি চুপচাপ ঝিম ধরে বসে আছি, তখন আমার বাসায় হচ্ছে আমি আমার আম্মা ঘুমান ছিল পাশের রুমে, আর কেউ নেই, বাকিরা বাইরে। তো আম্মাকে তখন বলি নাই, ভাবছি একটু ওয়েট করে দেখি কি হয়, বারবার রিফ্রেশ দিচ্ছি আর মনে মনে দোয়া করতেছি যাতে কোনোভাবেই এই রেজাল্টে কোনো সংশোধনী না আসে, যদি সংশোধনী আসে আমি থাকবো না, শিওর, এটা মনে হচ্ছিল। দেখলাম না, সংশোধনী দেয় নাই, একই রেজাল্ট আবার নামালাম, আবার দেখলাম আবার দেখলাম যে না আসলে প্রথম রোল নাম্বারটা আমার। তো আমার কাছে বুঝতেছি না কি হচ্ছে, ঝিম ধরে বসে থাকলাম। তখন প্রথম যে অনুভূতি, সে অনুভূতি হচ্ছে আমি একটা চাকরি পাইছি, মানে যার চাকরি নাই সে যখন এটা একবার ভাবতে পারে আমি একটা চাকরি পাইছি, এর যে সুখের অনুভূতি দুনিয়াতে নাই। আমি তখন পাশের থেকে আবার আমাকে ডাকলাম, মাকে ডেকে বললাম, মা আমি তো ফার্স্ট হয়েছি বিসিএস কাস্টমার সার্ভিস। তখন মা লাফায় উঠে আমার দিকে তাকে কান্না করে দিচ্ছে আমাকে জড়াই ধরে। আমি তোদেরকে সত্যি কথা বলি, খালি আমাকে কেউ যখন জিজ্ঞেস করে আপনি প্রথম হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল, আমি তখন কিছুই মনে করতে পারি না, শুধু একটা কথা মনে থাকে, আমার আম্মা আমাকে জড়াই ধরে কান্না করছিল। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় উপহার, এর চেয়ে বড় উপহার নেই। এখন আমিও বুঝতেছিলাম কি হয়েছে, মানে এরপরে যে আমার পরে বাবাকে ফোন দিলাম, বাবা চলে আসছে কোর্ট থেকে তাড়াহুড়া করে, আমার ছোট ভাইকে ফোন দিলাম, ওর টিউশন থেকে ছিল, টিউশন বাদ দিয়ে চলে আসছে বৃষ্টি নিয়ে, মানে আমার মনে হচ্ছিল আমি নাচি। এবং ওই সময় মনে হচ্ছিল এই যে আমি এখন থেকে আর নবনি না, আমি একটা চাকরি করি, আমি একটা ফোন করলে আমার বন্ধুরা কেটে দিবে না, অ্যাটলিস্ট আমার ফোনটা ধরে যেটা কথা বলবে, এরা তো এটাই হইতো, আমাকে সবাই একটু হলো পাত্তা দিবে, এটা আমার জন্য অনেক বেশি কিছু ছিল, মানে আমার জন্য অনেক বেশি কিছু ছিল, আমার ফোনটা ধরবে অ্যাটলিস্ট মানুষ, অনেক ভালো লাগছিল। এবং মনে হচ্ছিল পৃথিবীতে আমার যে সুখী মানুষ কেউ নাই, যে দিনটাকে আমি চাচ্ছিলাম কেউ মনে না রাখুক, সেই দিনটা ছিল আমার লাইফের সেরা দিন। এবং এর আগে যতগুলো জন্মদিন গেছে আমার, প্রত্যেকটা জন্মদিনে কেউ না কেউ কিছু না কিছু উপহার দিয়েছে আমাকে। আমার লাইফে এই প্রথম কোন একটা জন্মদিনে সরাসরি আল্লাহর তরফ থেকে একটা উপহার পাইছি। আল্লাহ যখন আপনাকে কোনো একটা উপহার দিবে সেটা কখনোই ছোটখাটো হবে না, অনেক বড় হবে। আপনাদের বলি আপনার জীবনেও সেই দিনটা আসবে, বিশ্বাস রাখেন নিজের উপরে, আল্লাহর কাছে বিশ্বাস রাখেন, সৃষ্টিকর্তার উপরে, সেই দিনটা আসবে। ওই দিনটার জন্য ওয়েট করেন এবং সেই বিশ্বাস থেকে প্রচন্ড পরিশ্রম করে মুখটাকে বন্ধ রেখে চুপচাপ কাজ করে যান, সেই দিনটার জন্য ওয়েট করেন। আল্লাহ কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না, আপনাকে অবশ্যই সম্মানিত করবেন, বিশ্বাস করেন। মানুষের সেরা দিনটা গুণ কি আমাকে জিজ্ঞেস করে, আমি আমার দৃষ্টিভঙ্গিটা শেয়ার করি। আমার কাছে মনে হয় মানুষের সেরা দিনটা গুণ হচ্ছে বিনয়, বিনীত হতে জানা, পক না করা, মুখটাকে না খোলা। আমরা অনেকে দেখবেন অনেকে কথা শোনাই, কেউ কথা শোনাইছে আমি একটা শুনে দিলাম, এটা কোনো কাজ হয় না। কিরকম? কেউ যখন আপনাকে কোনো একটা কথা শোনায়, যদি আপনি একটা শোনাই দেন তাহলে হবে কি কাটাকাটি হয়ে যায়, কখনোই কথা শোনাবেন না মানুষকে। ও যখন বড় বড় কথা শোনায় আপনাকে, আপনি চুপচাপ হজম করবেন, মুখটাকে বন্ধ রাখবেন এবং ওই কথা শোনার কারণে আপনার মধ্যে যে জেদটা তৈরি হয়েছে, ওই জেদটা দিয়ে ভিতরের আগুনটাকে জ্বালাবেন। একটা দিন আসবে যখন, যে দিনটা আপনার দিন, যখন আপনি সফল হবেন, আপনার স্বপ্নটাকে ছুঁয়ে ফেলবেন, তখন আপনাকে ওই মুখে কথা শোনাতে হবে না, আপনার যে সাফল্য, আপনার যে কাজ, সেই কাজটা যারা আজে বাজে কথা বলছে আপনার সম্পর্কে, তাদের গালে ঠাস ঠাস করে চাওয়া বসাই দেবে, আপনাকে মুখ খুলতে হবে না। এই দিনটার জন্য ওয়েট করেন শুধু। পরিশ্রম, প্রচন্ড রকমের পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
পরিশ্রম করার জন্য কিন্তু আমি বিশ্বাস করি না যে শারীরিক সক্ষমতা দরকার, এটা আমি বিশ্বাস করি না। পরিশ্রম করার জন্য মানসিকতা দরকার। আপনাকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আমি পরিশ্রম করতে পারবো, আপনি পারবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না। শারীরিক সক্ষমতার জন্য মানুষ পরিশ্রম করে, এটা কখনোই ঠিক না, কখনোই ঠিক না, ভুল কথা। মানসিক সক্ষমতার জন্য মানুষ পরিশ্রম করতে পারে। ধৈর্য, ধৈর্য খুব দরকার। এই তিনটা দিক গুণ থাকলে আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনার পক্ষে আপনার স্বপ্নকে ছোঁয়া সম্ভব। আমি আমার লাইফে যে বিষয়টাকে সবচাইতে বেশি ঘৃণা করে আসছি সেটা হচ্ছে হিপোক্রেসি। হিপোক্রেসি কথাটার মানে কি? ভণ্ডামি, ডাবল ফেস পারসন। মুখে বলে কিন্তু সে আসলে অন্যরকম। আমি অনেক ঘৃণা করি। আমার কাছে মনে হয় একটা হিপোক্রিট লোকের সঙ্গে বন্ধুত্ব করার চাইতে একটা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করা সহজ। বন্ধুত্ব করা যায়। এই হিপোক্রিট হওয়ার থেকে শয়তান হওয়া ভালো। হিপোক্রিটরা যে কখন কি ক্ষতি করে বসে, এবং এদেরকে আমার নালার পিঠ মনে হয়, নষ্ট আমার পিঠ মনে হয়, আর কিছুই মনে হয় না হিপোক্রিটদেরকে। ওদের থেকে শয়তানও ভালো। কেউ যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আমি বিশ্বাস করি, বা আমি যদি খারাপ সেটা জেনে আসি, আমি ভালো দেখাবো শুধু তাকে ইমপ্রেস করার জন্য, আমি সেই দিকে বিশ্বাসী না। সব জেনে শুনে আসি, এটাকে খুব ঘৃণা করি আমি আমার অ্যালার্জি আছে হিপোক্রেসির ব্যাপারটা। আপনি যদি এমন কিছু চান লাইফ থেকে যেটা আপনার কখনোই ছিল না, চাইতেই পারেন। আমরা বেশিরভাগ লোকই চাই এমন কিছু যেটা আমার কখনোই ছিল না। এটা কোনো সমস্যা না। আমাদের সমস্যা হচ্ছে আমরা এমন কিছু চাচ্ছি যেটা আমার কখনোই ছিল না, কিন্তু আমি এমন কিছু করলাম না যেটা আমি কখনোই করি নাই, তাহলে আপনি সেটা পাবেন না। আপনি যদি এমন কিছু চান যেটা আপনার কখনোই ছিল না, আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি কখনোই করেন নাই। বেশি না ভাই, আপনার বন্ধুর চাইতে আপনি প্রতিদিন 30 মিনিট বেশি পরিশ্রম করেন। 30 মিনিট। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি আপনার বন্ধুর চাইতে 3 বছর আগে চাকরিটা পাবেন। ভয়ের জিনিস কতটা ভয়? আমরা অনেকে ভয় পাই, বিসিএস ভয় পাই, আইবিএ ভয় পাই, অনেক কিছু ভয় পাই। ভয়ের জিনিস আসলে কতটা ভয়ের এক্সাম্পল দিয়ে বলি। আমি যদি আপনাকে বলি এই স্টেজ থেকে ফ্লোরে লাফ দেন, আপনি ভয় পাবেন না, লাফ দিতে পারবেন মনে হবে। সে আমি যদি আপনাকে ওখানে উপরে তুলে দিয়ে বলি ভাই লাফ দেন, আপনি কিন্তু লাফ দেওয়ার আগে প্রচন্ড ভয় পাবেন। দেখেন এই যে লোকটা, আপনি কিন্তু লাফ দেন না, লাফ দেওয়ার আগে ভয় পাচ্ছেন। প্রথম অবস্থায় ভয় পান নাই, ওখানে গিয়ে ভয় পাচ্ছেন। লোকটা কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ হয়েছে কি বলেন তো? আপনার তাকানোর ধরনটা চেঞ্জ হয়ে গেছে, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। একটা ভয়ের জিনিসকে যত আপনি ভয় করে করবেন, সেরকম ভয় হয়ে উঠবে, এবং সেটা আপনি করতেই পারবেন না কখনো। বাম্বেল বি নামে একটা মৌমাছি আছে। বাম্বেল বি একটা মৌমাছি আছে। সেই মৌমাছিটা ফ্লাই করতে পারে, উড়তে পারে। তো বাম্বেল বি এর যে শারীরিক গঠনটা, সে শারীরিক গঠন অনুসারে বাম্বেল বি এর ফ্লাই করতে পারার কথা না, উড়তে পারার কথা না, কিন্তু বাম্বেল বি ফ্লাই করতে পারে। এটা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিলেন, কেন বাম্বেল বি উড়তে পারে। পৃথিবীর ফিজিক্সের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, কেন বাম্বেল বি ফ্লাই করতে পারে। নেচার পত্রিকার কোন একটা অ্যানুয়াল কনফারেন্সে এই বিষয়টা উত্থাপন করা হয়। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা এলেন এবং তারা বিভিন্ন ব্যাখ্যা দিলেন। কোনো ব্যাখ্যায় সঠিক ছিল না। একটা বিজ্ঞানী বললেন যে আমি একটা ব্যাখ্যা দিতে পারি, বলেন। ওনার ব্যাখ্যাটা আমার খুব ভালো লেগেছিল, শেয়ার করছি আপনাদেরকে। বলে বাম্বেল বি উড়তে পারে, ভালো কথা, কেন পারে? বাম্বেল বি এর যে উড়তে পারার কথা না, তার যে শারীরিক গঠন, সে শারীরিক গঠন অনুসারে বাম্বেল বি এর যে উড়তে পারার কথা না, এই সত্য কথাটা বাম্বেল বি নিজেই জানে না। যদি সে একবার জেনে যেত সে উঠতে পারবে না, সে কখনোই উঠতে পারতো না। সে জানে না বলে সে উঠতে পারবে। তো এই আপনি বিসিএস নিয়ে পড়াই শুরু করতে পারলেন না, এর কারণ হচ্ছে আপনার বিসিএস এর দিকে তাকানোর ধরনটা এমন, ওটা নিয়ে ভাববার ধরনটা এমন, প্রচন্ড ভয় লাগে, পড়াশোনায় করতে ইচ্ছা করে না, পড়াশোনায় শুরু করতে পারলেন না। ওই আমাদের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে একটা জিনিস কি ভয়ের নাকি ভয়ের না, পারবো কি পারবো না সেটা নির্ধারণ করে দেয়। বেশিরভাগ মানুষ দেখবেন সাফল্য পছন্দ করে, কিন্তু সফল ব্যক্তিকে সহ্যই করতে পারে না। এটা আমি আমার লাইফ থেকে দেখছি। সাফল্য সবাই চায়, কিন্তু সফল ব্যক্তিকে কেউ চায় না। সফল ব্যক্তিকে সবাই অসহ্য দেখে, সহ্যই করতে পারে না। কেন?
দেখছেন না, আমি দেখলাম ধরেন আপনি যখন বিভিন্ন পরীক্ষায় ভালো করেন, ছোটখাটো সাফল্যগুলো, আপনাকে সবচেয়ে বেশি হিংসা করে আপনার সবচেয়ে কাছের বন্ধুটা, ভুল বললাম? আপনার সাফল্যে মেজাজ খারাপ করে আপনার চাচি, আপনার খালা, হয় না এরকম? হয়েছে কিনা? আমার বাসায় দেখছি জিনিসটা, এটা খুব হয়। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ওই যে কথা বলে না, বার্ডস অফ দ্য সেম ফিদার, কি বলে? ফ্লক টুগেদার। আমি বলি এভাবে করে, বার্ডস অফ দ্য সেম ফিদার ফিল জেলাস অফ ইচ আদার। আপনাকে সবচেয়ে কাছের লোকগুলো সবচেয়ে হিংসা করবে, এটা মেনে নিয়ে অগ্রসর হতে হবে, কিছু করার নেই। আর পৃথিবীতে চলতে গেলে সবাই লাগে না, পৃথিবীতে চলতে গেলে সবাই লাগে না। আপনি যত বেশি এটা মেনে নিতে পারবেন তত বেশি ভালো থাকবেন। ভালো থাকার অনেক দরকারি, সবাইকে লাগে না। কিছু মানুষকে লাইফ থেকে ডিলিট করবে, ওরা করবে কি আপনাকে সামনের দিকে। আমি যখন বলি কারো চেহারা খারাপ, তখন কি আমার চেহারাটা একটু ভালো হয়? হয়। আমি যখন কাউকে খ্যাত বলি তখন কি আমার স্মার্টনেস বাড়ে? বাড়ে না। আপনি আরেকজনকে ছোট করে বড় হতে পারেন, অসুবিধা নাই। তাকে ছোট করে আপনি বড় হচ্ছেন, অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে ওখানে সে মানুষটা কিন্তু সারা জীবন ছোট থাকবে না। ওই মানুষটা যদি একবার শিখে যায় কিভাবে বড় হতে হয়, সে কিন্তু আপনাকে ছাড়িয়ে চলে যাবে। সো কাউকে ছোট করে বড় হওয়ার চাইতে কিভাবে বড় হতে হয় সেটা শিখে নেন, ওই টেকনিক গুলো শিখে নেন, আপনাকে কখনো কেউ ছাড়াতে পারবে না। এটাই ভালো। ফেসবুকে আমার মনে হয়েছে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানের ফলোয়ার হয়ে থাকাটা ভালো। আর কখনোই স্মল পিপলের সঙ্গে ফাইট করবেন না, স্মল পিপলের সঙ্গে ফাইট করবেন না। কারণ আপনি যদি স্মল পিপলের সঙ্গে 100 বার ফাইট করেন, 100 বার জিতবেন, অসুবিধা নেই, 100 বারই জিতবেন। সবসময় ফাইট করবেন বিগ পিপলের সাথে, যারা আপনার চাইতে জ্ঞানে অবস্থানে বড়। আপনি জানেন তাদের সাথে ফাইট করলে আপনি হেরে যাবেন, অসুবিধা নাই। স্মল পিপলের সাথে ফাইট করে 100 বার জিতলেও আপনি কিছু শিখবেন না, কিন্তু বিগ পিপলের সঙ্গে ফাইট করে একবার হলেও আপনি অনেক শিখতে পারবেন অনেক কিছু। ওই সিংহের সঙ্গে, ওই গাধার সাথে যুদ্ধ করে 100 বার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে একবার হেরে যাওয়া অনেক ভালো। শেখা যায় লাইফে অনেক কিছু, টেকনিকগুলো শেখা যায়। পরেরটা আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে why me? আমি কেন? আমি শুনি অনেক সময় ইনবক্সে বলে বা ফোন করে বলে, ভাই আমি অনেক ভালো, বিশেষ করে আমি না অনেক ভালো, কিন্তু দুনিয়ার সবচেয়ে খারাপগুলো আমার সাথে হয়। আল্লাহ এমন খেলা করে আমার সাথে, আমি সত্যি অনেক ভালো, আমি অনেক ভালো মানুষ, কিন্তু আমার সঙ্গে দুনিয়ার সব আলাদা জিনিসগুলো হয়। এটার কোনো ব্যাখ্যা আছে কিনা? আমার খুব মন খারাপ হয়ে যায়, আমার কিছু করতে ইচ্ছা করে না। এটা হলে সবারই কম বেশি ধারণা যে আমরা খুব ভালো। আপনাদের একটা গল্প বলি, এই গল্পটা মাথায় রাখবেন, আমার মনে হয় এই কমপ্লেনটা করতে ইচ্ছা করবে না। হাঙ্গেরিয়ান আর্মিতে একজন শুটার ছিলেন, ওনার নাম ছিল কারোলি। উনি ছিলেন হাঙ্গেরিয়ান আর্মির বেস্ট শুটার, 1 নম্বর শুটার ছিলেন। পরবর্তীতে হাঙ্গেরিয়ান সরকার বিভিন্ন ন্যাশনাল কন্টেস্টে কারোলিকে অংশগ্রহণের সুযোগ দান করেন, এবং দেখা গেল যে বিভিন্ন ন্যাশনাল কন্টেস্টে অংশগ্রহণ করার পরও কারোলি 1 নম্বর, মানে কারোলি ছিল হাঙ্গেরিয়ান 1 নম্বর শুটার। তার সঙ্গে কেউই পারত না শুটিংয়ে, তার নামটা ছড়িয়ে গেল চারিদিকে। তাকে সবাই খুব পছন্দও করতো। তাকে পছন্দ করার জন্য একটা কারণটা ছিল এই, সে যে বেস্ট শুটার ওটার জন্য না, তাকে সবাই পছন্দ করতে এই জন্য কারণ ছিল অত্যন্ত ভালো একজন মানুষ, সবসময় মানুষের উপকার করতেন, কখনোই কারো ক্ষতি করতেন না। এমনকি এমনও দেখা গেছে নিজের ক্ষতি করে অন্যজনের উপকার করছেন, নিজের সময় নষ্ট করে আরেকজনকে সময় দিচ্ছে, ভালো কিছু করছেন। ওই জন্য কারণকে সবাই ভালোবাসতো তার ব্যবহারের জন্য, ব্যবহারটা খুব ভালো ছিল। হাঙ্গেরিয়ান সরকার ঠিক করলেন কারোলিকে পরবর্তীতে যে অলিম্পিক গেমসটা হবে সেখানে পাঠানো হবে, ঠিক করলেন। সালটা সম্ভবত ছিল 1932, সম্ভবত 1932, যে অলিম্পিক গেমসটা হবে সেখানে কারোলিকে পাঠানো হবে। আমার সালটারে ভুল হতে পারে, ক্ষমা করে দিল, আমার সাল খুব কম করে থাকে। তো কারোলি প্রিপারেশন নিচ্ছিলেন, প্রচন্ড পরিশ্রম করে প্রিপারেশন নিচ্ছিলেন। অলিম্পিক গেমস শুরু হওয়ার ঠিক 1 মাস আগে কোন একটা প্র্যাকটিস সেশনে, যখন উনি প্র্যাকটিস করছিলেন, প্র্যাকটিস সেশনে একটা হ্যান্ড গ্রেনেডের আকস্মিক বিস্ফোরণে তার ডান হাতটা উড়ে গেছে, জাস্ট এখান থেকে উড়ে গেছে, ডান হাত নাই। এটা দেখে সবাই খুব মন খারাপ করলো, কারোলির মতো ভালো একটা মানুষ, তার ক্যারিয়ার শেষ হয়ে গেল, ডান হাত নাই, টোটালি নেই ডান হাত। তো হসপিটালের বিছানায় শুয়ে তার
কলিগ আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা খুব কাঁদছিলেন কারোলিকে জড়িয়ে ধরে, বলে কি ভাই তোমার হাতটা না গিয়ে আমার হাত গেলে তো অসুবিধা হতো না, আমার হাতটা গেল না কেন? তোমাকে আমাদের দেশের জন্য দরকার, আমাকে তো আমার দেশের জন্য দরকার নাই, কেন আল্লাহ আমার হাতটা নিয়ে গেল না? এরকম কেন হতো? তো কারণে হাসতেছে, কারণে কিছুই বলতেছে না। তখন কিন্তু অনেক ব্যথা, মাত্র ব্যান্ডেজ করছে। তখন কারণে তাকে বলে ভাই তুমি মন খারাপ করতেছে কেন? তার বাম হাত দিয়ে ওই আর্মির অফিসারের হাতটা ধরে বলছে, ভাই তুমি মন খারাপ করতেছে কেন? আমার ক্যারিয়ার শেষ, তোমায় কে বললো? আমার বাম হাতটা এখনো আছে, চিন্তা করো না। চিন্তা করেন, হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাঁদতে কাঁদতে যে লোকটা এই কথা বলতে পারে, বুঝতে হবে সে লোক সাধারণ লোক না। তাহলে আমার বাম হাতটা এখনো আছে, আমি পারবো। এটা বলার পরে ওই আর্মির অফিসার প্রচন্ড কান্নাকাটি শুরু করলেন, বলে ভাই তুমি পারো বটে, তোমার জন্য প্রার্থনা করি, এটা বলে চলে এসে ওখানে। কারণ এই মানে ডান হাতের যে ব্যান্ডেজটা সে ক্ষত সারতে ওনার সময় লাগলো আরো 5-6 মাসের মতো সময় লাগলো। তখন তার প্রচন্ড ব্যথা ব্যথা ছিল, পুরোপুরি সারতে সময় লেগে গেছে প্রায় 1 বছরের মতো। 1 বছর পর কারণ এই বাম হাত দিয়ে বিভিন্ন জিনিসপত্র ধরা শুরু করলেন। এই কিভাবে বোতল ধরতে হয়, বোতলের মুখ খুলে পানি খেতে হয়, এগুলো শিখতে শুরু করলেন। কিভাবে করে দরজা ধরতে হয়, দরজা খুলতে হয়, মোটামুটি বাম হাতে কাজকর্ম করা শুরু করলেন। কলম কিভাবে ধরতে হয়, কলম দিয়ে কিভাবে লিখতে হয়, চেষ্টা করা শুরু করলেন। এইভাবে দীর্ঘ 1 বছরের চেষ্টায় উনি বাম হাত দিয়ে মোটামুটি জিনিসপত্র ধরতে পারবেন, মোটামুটি ভাবে। এরপরে উনি বাম হাত দিয়ে পিস্তল ধরা শুরু করলেন, রিভলভার ধরা শুরু করলেন। অনেক কষ্ট হতো, রিভলভার ধরে উনি শুট করতেন। তো শুট করলে মনে করেন এখানে শুট করছে, ওখানে চলে যেত, ওখানে চলে যেত, হাতটা কাঁপতো, কারণ ব্যালেন্স নাই, হাত কাঁপতো। উনি হাল ছাড়েন নাই। উনি দীর্ঘ 7 মাস ধরে প্র্যাকটিস করা শুরু করলেন। 7 মাস প্র্যাকটিস করলেন কিভাবে শুট করতে হয়। এরপর উনি মোটামুটি শুট করতে পারতেন। এরপর ডেইলি 17 ঘন্টা করে শুটিং করা শুরু করলেন। 17 ঘন্টা ডেইলি 17 ঘন্টা করে উনি বাম হাতে শুটিং করা শুরু করলেন। এবং এভাবে করে 6 মাস করার পর উনি বেশ ভালো শুটিং করতে পারতেন। আরো 2 মাস প্র্যাকটিস করার পর কোন এক বিকেলবেলা উনি ওনাদের প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে হাজির, সেনাবাহিনীর প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে হাজির। সেদিন একটা কম্পিটিশন হচ্ছিল, কন্টেস্ট হচ্ছিল। তাকে দেখে তো সবাই খুশি, পুরোনো কলিগরা সবাই খুশি। দোস্ত তুমি আসছো, অনেক ভালো লাগছে, বসো বসো, তোমার হাতের কি অবস্থা? বলে খুব ভালো আছে। বলছে আজকে একটা কম্পিটিশন আছে, তুমি একটু দেখো, দর্শক সারিতে বসো, অনেক খুশি লাগছে তোমাকে দেখে। তখন কারণ হেসে বললেন, আমি তো দর্শক হিসেবে আসি নাই, আমি খেলা দেখতে আসি নাই, আমি তোমাদের সাথে কম্পিটিশন করতে আসছি। তুই মানে ওরা চেষ্টা করে দেখি না ভাই। তখন কারণ এই বাম হাত দিয়ে সে কম্পিটিশনে অংশ নিলেন এবং সেই কম্পিটিশনে ফার্স্ট হলেন। সবাই তো অবাক, কি এই ছেলে কোথেকে আসে, এই লোকটা মানে অনেক অবাক হয়েছে এবং সবাইকে খুশি হয়েছে, দ্য ম্যান ইজ ব্যাক, দ্য শুটার ইজ ব্যাক। এবং কারণে এই স্মৃতিচারণে ওনার কলিগদের কিছু উক্তি উইকিপিডিয়াতে পাবেন, ওগুলো দেখলে দেখবেন ওরা লিখছে নাকি কারোলির সম্পর্কে বলতে গিয়ে। কারোলি আগে যতটা পিস্তল চালানোয় দক্ষ ছিলেন, ওনার এই অ্যাক্সিডেন্টের পরে ওনার পিস্তল চালানোর দক্ষতা তার থেকে অন্তত 5 গুণ বেশি ছিল। ওনার কখনোই নিশানা মিস হতো না। এভাবে করে কারোলি আবার ন্যাশনাল কন্টেস্টে অংশ নেওয়া শুরু করলেন এবং হাঙ্গেরির বেস্ট শুটার হলেন আবার সে বাম হাত দিয়ে। তখন হাঙ্গেরিয়ান সরকার 1940 সালের যে অলিম্পিক গেমসটা হয়েছিল, সেই অলিম্পিক গেমসে কারোলিকে পাঠালেন অংশ নেওয়ার জন্য এবং কারোলি সেই অলিম্পিক গেমসে অংশ নিয়ে দেশের জন্য স্বর্ণপদক জয় করলেন। অলিম্পিক গেমসের ইতিহাসে মাত্র 3 জন হ্যান্ডিক্যাপড মানে ব্যক্তির মধ্যে উনি একজন যিনি দেশের জন্য স্বর্ণপদক নিয়েছিলেন। আমার মনে হয় এই গল্পটা শোনার পরে ওয়াই মি, আমার সঙ্গে কেন খারাপ কিছুগুলো হচ্ছে, এটা মনে হয় আর বলতে ইচ্ছা করবে না, একটু মাথায় রাখবেন গল্পটা। র্যাবিট থিওরি, র্যাবিট মানে কি? খরগোশ। র্যাবিট থিওরিটা একটু বলবো। খরগোশ তো অনেক সুন্দর একটা প্রাণী, অনেক কিউট লাগে, কানগুলো লাগে, অনেক খুব কিউট লাগে খরগোশ। আপনারা কখনো কেউ খরগোশ ধরার ট্রাই করছেন? খরগোশ ধরার চেষ্টা করে দেখছেন কখনো কেউ করেন নাই? চেষ্টা করে দেখতে পারেন। খরগোশ ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। চেষ্টা করে দেখছি, অনেক কঠিন। দেখে মনে হবে আপনাকে ধরা দেওয়ার জন্য বসে আছে, গিয়ে দেখেন খুব ডিফিকাল্ট। শিকারীরা কিভাবে করে খরগোশ ধরে একটু বলবেন। শিকারীরা করে কি, সকালবেলা একটা খরগোশের পালের পিছনে দৌড়াতে থাকে। খরগোশের পাল, সুশান্ত পাল না, খরগোশের পাল দৌড়াতে থাকে। আমি নিজের পছন্দ খুব পছন্দ করি, আমার বন্ধুরা পছন্দ করে, আমি হচ্ছে তো দৌড়াতে থাকে। সে করে তখন একটা খরগোশের পিছনে ধরেন 3-4 ঘন্টা দৌড়ায়।
এই খরগোশের পালটার মধ্যে একটা খরগোশকে টার্গেট করে দৌড়ায় 3-4 ঘন্টা। 3-4 ঘন্টার পর তার মনে হয় এই খরগোশটা বেশি বজ্জা, বেশি শয়তান, ওটার পেছনে দৌড়ানো যাবে না, পাশেরটাকে ধরি, পাশেরটা মনে হয় ভালো আছে। তখন সে আবার খরগোশটাকে চেঞ্জ করে পাশেরটার পেছনে দৌড়ায়। এভাবে করে আরো 3-4 ঘন্টা দৌড়ায়। এরপর আবার খরগোশ চেঞ্জ করে, আরো 3-4 ঘন্টা দৌড়ায়। একটা সময় সন্ধ্যা নামে, তার পক্ষে আর খরগোশ ধরা সম্ভব হয় না শিকারীর পক্ষে। একটু খেয়াল করেন, ওই শিকারী যদি খরগোশটাকে চেঞ্জ না করে খরগোশটার পেছনে যেভাবে করে দৌড়াচ্ছে সে দৌড়ানোর টেকনিক গুলোকে চেঞ্জ করতো, তাহলে কিন্তু তার খরগোশ ধরাটা সহজ হতো। কারণ কোনো খরগোশই ধরা সহজ না, প্রত্যেকটা খরগোশই হচ্ছে সমানভাবে বজ্জাত, প্রত্যেকটাকে ধরাই হচ্ছে সমানভাবে কঠিন। সো খরগোশ চেঞ্জ করে কোনো লাভ নেই, চেঞ্জ করতে হবে টেকনিক। আমি যেভাবে করে ছুটতেছি ওটা টেকনিকটা চেঞ্জ করতে হবে। আমরা যেটা করি, বিসিএস এর পেছনে 2 বছর ছুটলাম, 1.5 বছর 2 বছর ছুটলাম, বিসিএস হয় না। এরপর ওটা ছেড়ে দিয়ে ব্যাংকের পেছনে ছুটলাম, সেটাও হয় না। এরপর এমএনসির পেছনে ছুটলাম, মাল্টিন্যাশনাল কোম্পানি, কর্পোরেটে, তাও হয় না। একটা সময় মনে হলো বিদেশ চলে যাবে, আমার দিয়ে দেশে কিছু হবে না। বারবার চেঞ্জ করি। বেটার হচ্ছে আপনি আপনার গোলটাকে চেঞ্জ না করে আপনি আপনার গোলটার পেছনে যেভাবে ছুটছেন সেই টেকনিকগুলোকে চেঞ্জ করেন, পড়াশোনার স্টাইলটাকে চেঞ্জ করেন। যদি সেটাকে চেঞ্জ করতে পারেন আপনার জন্য পাওয়াটা সহজ হবে, কারণ প্রত্যেকটা চাকরি সমানভাবে করতে হবে, প্রত্যেকটাই কঠিন। আর বারবার গোল চেঞ্জ করলে একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে এরকম, আমরা গোল চেঞ্জ করতে থাকি, একটা সময় গিয়ে হবে কি বয়সটা 30 পার হয়ে যাবে। আর 30 পার হয়ে গেলে কি কোনো চাকরি পরীক্ষা দেওয়া যায় না। এই 30 কথাটাকে মাথায় রাখবেন। 30 বড় নিষ্ঠুর একটা সংখ্যা, 30 বড় নির্দয় একটা বয়স। 30 পেরোলে কেউ চাকরি দেয় না, 30 পেরোলে কেউ হৃদয় দেয় না। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে র্যাবিট থিওরি মাথায় রাখবেন, 30 মাথায় রাখবেন, আর কি মাথায় রাখবেন? এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারা আছেন একটু হাত তুলে দেখাবেন? ওকে, থ্যাংক ইউ। হাত নামান। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, কিছু বকা দিই আপনাদেরকে। বকা দিলে কি মাইক করবে? হ্যাঁ, মাইক গুলো দেবো। কেন? আপনাদের ঝামেলাগুলো বলি, একদম নগ্নভাবে বলি। ঝামেলাগুলো কি কি আপনারা কেন ভালো করতে পারবেন না বলি। নাম্বার 1, আপনারা লাইফে কিছু করতে পারবেন এটা আপনারাই বিশ্বাস করেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে যখন আপনার ওই ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ডরা যখন বলে যে দোস্ত তুই তো কিছু করতে পারবি না, তুই পরে ডিএম কলেজে, এটা আপনি বিশ্বাস করে থাকেন। এই ধরনের কেউ বললে তার সঙ্গে যে ফোনে যোগাযোগ করা বন্ধ করে দিতে হয়, এই বুদ্ধি আপনার মাথায় নেয়। আপনাকে যে মানুষটা বলতে কিছু করতে পারবেন না, দয়া করে তার নাম্বার ব্লক করে দেবেন, সে যে হোক না কেন ব্লক করে দেবেন, দরকার নেই তার ভাবে ফোন আসে। নাম্বার 3, আপনারা এটা মনে করেন ওরা তো বাঘ, আমরা তো বিড়াল, আমরা তো কিছু করতে পারবো না। একটু দেখেন বিসিএস পরীক্ষায়, শুধু বিসিএস পরীক্ষাতে না, আইবি এর ভর্তি পরীক্ষায় এবং আমাদের কর্পোরেট সেক্টরগুলোতে যারা ভালো করতেছে, যারা ভালোভাবে চাকরি করতেছে, সবাই তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ফার্স্ট হচ্ছে বিসিএস পরীক্ষা, আপনারা জানেন না ভাই? 29 বিসিএস এর ফরেনে ফার্স্ট হয়েছিল মাহবুব ভাই। কোন কলেজে পড়তো জানেন? বগুড়া সেই আবেদন কলেজের স্টুডেন্ট ছিল মাহবুব ভাই। আপনাদের বিএম কলেজে 30 বিসিএস এর পুলিশের সেকেন্ড হয়েছিল আমার বন্ধু ফেরদৌসি রহমান তানিয়া, চিনেন? সে হয়েছিল ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড হয়েছিল পুলিশের সেকেন্ড হওয়া সোজা ব্যাপার। ওর পেছনে বুয়েট থেকে মেডিকেল থেকে পাস করা অনেক ছেলে পেলে ছিল, তাদের মাথার মধ্যে খিরা রেখে সে জবরদস্তি খাইছে, এটার জন্য তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আপনারা ওই ব্যাপারগুলো ভুলে যান। 28 বিসিএস প্রফেশনাল ফার্স্ট হয়েছিল প্রশান্ত দা হচ্ছে ডিগ্রি কলেজের স্টুডেন্ট, সম্ভবত নোয়াখালী ডিগ্রি কলেজের স্টুডেন্ট। এরকম অসংখ্য দেখাতে পারবো আপনাদেরকে, অসংখ্য দেখাতে পারবো। সো ওরা যদি পারে আপনি পারবেন না কেন? আমার যুক্তি কি বলে? আমার যুক্তি আমি এভাবে করে দেখি জিনিসটা। যে একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা যে বিসিএস পরীক্ষা দিচ্ছেন, এই বিসিএস পরীক্ষা দেওয়ার সময় এরকম কোনো নিয়ম আছে প্রিলিমিনারিতে আপনাকে 1 ঘন্টা দেওয়া হবে, আর যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করছে তাদেরকে 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হবে? তার মানে সবার জন্য সমান। লিখিত পরীক্ষায় ওরা পাবে 2 ঘন্টা, আপনি পাবেন 15 ঘন্টা, এমন কোনো নিয়ম আছে? ওটা সবার জন্য সমান। প্রি প্রিপারেশন নেওয়ার জন্য ওরা পাবে 6 মাস, আপনি পাবেন 6 মাস, এরকম কোনো নিয়ম আছে? ওটা সবার জন্য সমান। এর মানে হলো সরকার যখন প্রজ্ঞাপনটা জারি করে
জারি করার সময় আপনাদের প্রতি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে না। আপনাদেরকে চাকরির জন্য যোগ্য মনে করে প্রজ্ঞাপনটা জারি করা হচ্ছে। আমি বিশ্বাস করি আমি যে চাকরিটাতে পরীক্ষা দেওয়ার যোগ্য, যেমন ধরেন আমার রেজাল্ট ছিল 2.74, এই রেজাল্ট দিয়ে অনেকগুলো ব্যাংকে অ্যাপ্লাই করা যায় না, অনেকগুলো ব্যাংকে লেখাই থাকে 3 লাখ থাকে না, 3 লাখ আমি পারতাম না অ্যাপ্লাই করতে। আমি ধরে নিয়েছিলাম আমার নসিবে নাই, ওই চাকরিগুলো আমার নসিবে নাই, অসুবিধা কি? আমাকে যখন কোনো চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয় তখন ওই চাকরিতে যারা যারা পরীক্ষা দিচ্ছে আমি বিশ্বাস করি মন থেকে আপনাকে তো টাইম এমন কেউ নাই যার যোগ্যতা আমার থেকে বেশি। আমি সবার সমান যোগ্য। ওই যোগ্যতার প্রমাণটা আমাকে শুধু দেখাতে হবে। আপনাদের দরকার হচ্ছে সেই যোগ্যতার প্রমাণটা দেখানো, এবং সেটা করার জন্য যা যা পরিশ্রম করা দরকার আপনি করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কোনো ব্যাপার না, আপনি ফাঁকি দেওয়ার জন্য এই কথাগুলো বলতে হবে, কিছুই না। এসব বললে একটা পড়াশোনার স্পিডটা কমে যাবে, আর কিছুই না। আচ্ছা, পরেরটা না, এটা না বলবো, পরেরটা ফেমাস ফেলিউর, সেটা স্কিপ করে যায়। এফ মানে কি ভাই? ফেল। এখানটা গ্রেট, এখানটা গ্রেট। আমি আমার লাইফে প্রচুর এফ পাইছি, প্রচুর। আমার চাইতে বেশি এফ আমার কাছে কেউ মনে হয় পাইনি জীবনে পড়ার সময়, প্রচুর এফ পাইছি। বিশ্বাস করুন, রেজাল্ট বের হওয়ার পর আমি যখন এফ পেতাম আমার জীবনও এফকে ফেলিওর মনে হয় না। আমার মনে হয়েছে পরীক্ষা দিচ্ছি, একটা গ্রেড দেওয়া দরকার, আমাকে এফ দিচ্ছে। যদি এমন হতো ফেলিওর যদি হতো ই বা জিতে, আমি কিন্তু সেটাই পেতাম, জি পেতাম না। এখন এফে ফেল করছে মানে ফেলিওর ধরছে, এটা আমার তো কোনো দোষ নেই। এই হচ্ছে একটা গ্রেড। একটা পরীক্ষাকে কখনোই আপনার সামর্থ্যকে নির্ধারণ করে দিবেন না, পরীক্ষাটা যে পরীক্ষাই হোক না কেন। একটা গ্রেড কখনো আপনার জীবনকে ডিসাইড করতে পারে না। আমি এফ পাইছি মানে এমন না যে আমি লাইফটা ব্যর্থ, এটা কখনো মনে করবেন না। একটু বলি, আপনারা অনেকেই মেডিকেলের পরীক্ষা দিচ্ছেন, চান্স পান নাই, চান্স পান নাই বলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, চান্স পান নাই, চান্স পান নাই বলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর চান্স পান নাই বলে বিএড কলেজে ভর্তি হয়েছেন। ঠিক নাকি ভুল বলেন তো? এটাই তো ঠিক। এবং ভর্তি হওয়ার পরে আপনার হঠাৎ করে মনে হলো আপনি কিছু পারবেন না। একটু দেখেন তো আমরা কেন ভর্তি হতে পারি না কোথাও। যেই দিন ভর্তি পরীক্ষা, হয়তো বা সেই দিনটা আমার ছিল না, আমার প্রিপারেশন ভালো ছিল, আমি অসুস্থ ছিলাম সেদিন, এমন তো হয়। সেই 2 ঘন্টা মাথা ঠিক রাখতে পারি না, এমন তো হয়, হতে পারে না? আমি বিশ্বাস করি মন থেকে পৃথিবীতে এমন কোন পরীক্ষা আবিষ্কৃত হয় নাই যে পরীক্ষা মাত্র 2 ঘন্টায় আমার পুরো লাইফটাকে ডিসাইড করতে পারবে, আমাকে জাজ করতে পারবে, এমন কোন পরীক্ষা। এটা বিশ্বাস করবে, এটা বিশ্বাস করে দেখবেন ওই কষ্টগুলো আর কাজ করবে না, না পাওয়ার কষ্টগুলো কাজ করবে না। শুধু সামনের দিকে দেখবেন, পেছন দিকে তাকাবেন না, শুধু সামনের দিকে দেখবেন কি আছে। জিততে হলে আসলে কি লাগে? ভালো কিছু করতে হলে আসলে কি লাগে? মেধা লাগে, দক্ষতা লাগে, আসলে কি লাগে? একটা গল্প বলি আপনাদের, গল্প না, এটা সত্য ঘটনা। ইংল্যান্ডে ঘটছিল ঘটনাটা। ইংল্যান্ডে একটা টুর্নামেন্ট হচ্ছিল, ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে কোন একটা টিম পরপর 2টা ম্যাচে হেরে গেল। লাস্ট যে ম্যাচটা, তৃতীয় ম্যাচ, লাস্ট ম্যাচ, সেই লাস্ট ম্যাচের আগে কোচ একটা ছেলেকে ডেকে বললো, ভাই তুমি আজকে খেলতে নামবা না, তুমি আজকে বাদ। বলে স্যার আমার দোষ, আমার অপরাধ। বলে তুমি তো ভাই পায়ে বলই আনতে পারো না, তোমার খেলে লাভটা কি? তোমাকে নিয়ে খেলা যে কথা, 10 জন প্লেয়ার নিয়ে খেলা সেম কথা, তুমি আজকে খেলবা না। বলে স্যার আমাকে আজকে সুযোগ দেন। বলে দেওয়া হবে না, তুমি তো কিছুই পারো না, একটা গোল বানাতে পারো না, কিছুই পারো না, বলতে করতেই পারো না, বানাতে পারো না, গোল উল্টাটা গোল খাওয়া, তোমার নিয়ে লাভ নেই। তখন ছেলেরা হাত জোর করে কোচকে বললো, স্যার আমরা তো এমনিতেই হেরে গেছি, আমাকে স্যার লাস্ট ম্যাচে একটু খেলার সুযোগ দেন স্যার, আমি কখনই আপনার সামনে দাঁড়াবো না যদি আপনি খেলতে না পারেন। কোচ বললো যে কি বাবা, এটা কি কথা? তখন সে কোচের হাত ধরে বললো, স্যার আমাকে আজকে সুযোগ দেন স্যার, আমি খুব চাচ্ছি আজকে খেলতে, প্লিজ স্যার, আমার লাইফের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তো তোমার এখন কি ক্ষতি হলো? বললো প্লিজ স্যার, আমি আর কখনো রিকোয়েস্ট করবো না আপনাকে, যাও খেলো। সেই ম্যাচে সে ছেলেটা খেললো, যে ছেলে খেলা পারে না, একেবারেই পারে না। সেই ম্যাচে ওই টিমটা 3-1 গোলে জয়লাভ করলো। তারা 3টা গোল দিয়েছিল। মজার বিষয় হচ্ছে সেই 3টা গোলের মধ্যে 2টা গোল হচ্ছে ওই প্লেয়ারটার দেওয়া, যে প্লেয়ারটা খেলা পারতো না তার দেওয়া। তো ম্যাচটা দেখার পর কোচের মাথা ঘুরে গেছে যে এই ছেলে এই খেলা করতে শিখছে, এই ছেলের এই খেলা কোথায় ছিল, তাকে কাছে চেনাই যাচ্ছিল না, সে ভিন্ন মানুষ হয়ে গেছে, কিভাবে সম্ভব ভিন্ন মানুষ হওয়া? তাকে ডাকলো, দেখে বললো
বলে হ্যাঁ দেখছি এক বৃদ্ধ লোক তোমার সঙ্গে আসতেন, উনি তো আজকে আসেন নাই। উনি আসেন নাই কেন, কি হয়েছে ওনার? তখন ছেলেটা সেই কথাটার উত্তর দিল না। উত্তর না দিয়ে মাথা নিচু করে বললো, স্যার ওই বৃদ্ধ লোক আমার বাবা। আমার বাবা অসুস্থ মানুষ, চোখে দেখেন না স্যার। আমার বাবা চোখে দেখেন না, কিন্তু আমার সঙ্গে খেলা দেখতে আসতেন। শুধুমাত্র এইটুকুই ওনার মধ্যে একটা সান্ত্বনা কাজ করতো যে আমার ছেলে খেলতেছে মাঠে, আমি গ্যালারিতে বসে আছি, কিন্তু স্যার উনি চোখে দেখেন না। যখন কোনো একটা গোল হয় সবাই হইচই করে, ওনার কেমন জানি মনে হতো গোলটা আমি দিচ্ছে, এবং উনি গ্যালারিতে বসে হাততালি দিতেন সবার সঙ্গে, কিন্তু স্যার উনি কিছুই দেখতে পেতেন না। যখন বাবাকে নিয়ে পাশে ফিরতাম, তখন স্যার বাবা আমাকে জিজ্ঞেস করতো আজকে আমি কেমন খেললাম, কয়টা গোল দিলাম। আমি স্যার বাবাকে মিথ্যা কথা বলতাম যে আমি সব গোল দিচ্ছি, আমি এতটা গোল দিচ্ছি, এতটা গোল সেট করছি, এই কথাগুলো বলতাম। এই কথাগুলো যখন বলতাম তখন রাস্তার মধ্যে বাবা বাচ্চাদের মতো করে হাততালি দিতেন, এবং ওনার চোখ দিয়ে পানি নামতে থাকতো, আঙুলে হাততালি দিতেন এবং হাসতে থাকতেন। এটা দেখে স্যার আমার অনেক ভালো লাগতো। আমার তো স্যার মা নাই, বাবাই ছিল শুধু। বাবাকে খুশি করতে বলছিলেন আস্তে আস্তে, আমি যেন মিথ্যা কথা বলতাম বাবাকে। গতকাল রাত্রে আমার বাবা মারা গেছে স্যার, শুধুমাত্র আজকে আমার বাবা উপর থেকে আমার খেলাটা দেখছে। আমি স্যার বাবাকে আমি কিভাবে মিথ্যা কথা বলবো স্যার, বাবা তো খেলা দেখতেছে, আমি স্যার শুধু বাবার জন্য খেলেছি, ওই জন্য আমি খেলা করছি। এখন আপনারা বলেন এই যে ছেলেটা জিতলো, এই জেতার পেছনে ছেলেটার মেধা, ছেলেটার দক্ষতা, ছেলেটার নৈপুণ্য, কোনোটারই কোনো হাত ছিল নাকি শুধু ইমোশনের হাত ছিল? শুধু ইমোশন, আবেগ। জিততে হলে ভাই মেধা লাগে না, জিততে হলে দক্ষতাও লাগে না, জিততে হলে শুধু আবেগটা লাগে। আপনার ভেতরে যে আবেগটা, সেটাকে রেসপেক্ট করেন। ওই আবেগটা নিয়ে কেউ যদি একটা বাজে কথা বলে, বলতে দিবেন না, সরে আসবেন তার লাইফ থেকে, সে যেই হোক না কেন, ওই আবেগটাকে রেসপেক্ট করেন। ওই আবেগটা দিয়ে আপনার ভেতরে যে আগুনটা যদি একবার জ্বালাতে পারেন, আপনাকে আটকে রাখতে পৃথিবীর কোনো শক্তি নেই, পারবেন না। দেখবেন যে ছেলেটা দিনের পর দিন চাকরি পায় না, সে বেকার যুবকটা মাঝে মাঝে মানি ব্যাগটা বের করে তার প্রেমিকার ছবিটা দেখে নেন। তখন সে বেকার যুবকটা 2 রাত না ঘুমিয়ে পড়াশোনা করে। এই 2 রাত না ঘুমিয়ে পড়াশোনা করার পেছনে কোনো দক্ষতা কাজ করে না, শুধু আবেগটাই কাজ করে, অনেক দরকার আবেগটা। আরেকটা জিনিস শুনি, ভাইয়া অনেক প্রিপারেশন নিই, সব ঠিক আছে, কিন্তু টেনশনের পরীক্ষা ভালো দিতে পারি না, প্রচুর টেনশন। কেন ভাই টেনশন কেন? ভাই টেনশন হবে না, আমার দিকে আমার আব্বা আম্মা তাকায় আছে, আমার গার্লফ্রেন্ড তাকায় আছে, আমার ছোট ভাই বোন তাকায় আছে, কত মানুষ তাকায় আছে আমার দিকে। ওদের টেনশনে তো আমি পরীক্ষা ভালো দিতে পারি না, না হলে আমি আমার পড়াশোনা করি, যাই বলুন পড়াশোনা করি। এরকম অনেকেরই হয়, আমি জানি। আপনাদের হয় না এরকম? টেনশনে পরীক্ষা ভালো হয় না। একটা ছোট্ট বুদ্ধি শিখায়, আমি কিভাবে টেনশন হ্যান্ডেল করতাম বা করি সেটা বলি। আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, তখন আপনাকে কয়জনের প্রত্যাশার চাপ সামলাতে হচ্ছে বলেন তো? খুব বেশি হলে 5-6 জন, 7-8 জন, 10 জনই বললাম, আপনার শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ 12 জনই বললাম, আপনাকে 12টা মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে পরীক্ষা দিতে হচ্ছে। অথচ ভাবেন তো ভাই, একজন সৌম্য সরকার যখন ব্যাটিং করতে নামে, তখন তাকে 16 কোটি মানুষের প্রত্যাশা চাপ মাথায় রেখে খেলতে হয়। ও তো আমার ছোট ভাইয়ের মতো, ও যদি মানে আমি পারবো না কেন, আমাকে পারতেই হবে, এটা মাথায় রাখবেন। যারা আপনাদের ভালো বলে তাদের সাথে বেশি বেশি মিশেন। কেন? যারা আপনাকে ভালো বলে এবং আপনার সামর্থ্যে আস্থা রাখে, তাদের সাথে বেশি বেশি মিশতে কি হবে জানেন? কাজটাকে আরো ভালো করে করার একটা উৎসাহ জাগবে। আমরা যখন ভালো কাজের একটা স্বীকৃতি পাই, তখন আমরা আরো বেশি বেশি ভালো কাজ করি। ওই জন্য তাদের সঙ্গে বেশি করে মিশবেন। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমার খালাতো বোন নতুন নতুন পুডিং বানানো শিখছে, কিভাবে পুডিং, আমার আপন খালাতো বোন কিভাবে পুডিং বানানো শিখছে নতুন নতুন। তো শেখার পর সে আমার দুলাভাইকে পুডিং বানায় খাওয়াইছে। দুলাভাই তো সেই খুশি, মানে অনেক ভালো হয়েছে পুডিংটা, সেই খুশি, মানে তুমি তো সেরকম পুডিং বানাও, অসাধারণ, অনেক ভালো লাগছে। এরপরে কি জানেন? এরপরে মোটামুটি আমার আপু একমাত্র পবিত্র দায়িত্ব ছিল আমার দুলাভাইয়ের জন্য প্রতিদিন পুডিং বানানো এবং তার লাইফটা হেল্প করেছে পুডিং বানাতে পারবে, এটাই হয়েছে। আপনি দেখবেন হোয়াইট যখন হাজবেন্ডকে বলে, আরে রে বাবা তোমাকে তো হোয়াইট শার্টে সেই রকম লাগে, পরের দিন থেকে হাজবেন্ড কিন্তু বিধবা হয়ে যায়, প্রতিদিন হোয়াইট শার্ট। এটা ভালো। ওই জন্য যারা আপনাকে ভালো বলে, আপনার ভালো কাজের প্রশংসা করে, তাদের সঙ্গে বেশি বেশি মিশেন। আরেক ধরনের লোক দেখবেন ভাই, যারা কখনোই আপনার ভালো কোনো কাজের প্রশংসা করে না,
ফেসবুকের এক্সাম্পল দিয়ে বলেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনার এক ফেসবুক বন্ধু কখনোই আপনার কোনো স্ট্যাটাসে লাইক দেয় নাই, আপনার কোনো পোস্টে লাইক দেয় নাই, কখনোই না। কিন্তু আপনি কোনো একটা সময় একটা বাজে লেখা লিখছেন। আমরা কিন্তু সব কাজ সঠিক করি না, অনেকগুলো কাজে ভুল করি, ভুল করাটা আমাদের অধিকার, করতেই পারি না। যখন আপনি একটা ভুল করছেন, ওই বন্ধুটা করছে কি, দৌড়ায় এসে আপনার স্ট্যাটাসে একটা বিশাল কমেন্ট প্রসব করছে, আপনাকে পচাইছে, ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, আজে বাজে কথা বলছে, অনেক কিছু করছে, একটা বিশাল কমেন্ট প্রসব করছে। তাহলে আমার যুক্তি হলো, ওই লোকটা যে আপনার পোস্টগুলো যে ওনার চোখে পড়তো না তা কিন্তু না, কারণ আপনার ভালো জিনিস সে দেখে নাই, যখন খারাপ জিনিস শিখছেন তখন তো সে ঠিক লাফায় চলে আসছে, দৌড়ায় চলে আসছে, আসে না? তার মানে সে সবই দেখতো, ভালো জিনিসকে কখনো ভালো বলে নাই, কিন্তু খারাপ জিনিসকে খারাপ বলার জন্য লাফায় চলে আসছে। আমি আপনাকে বলবো, এই ধরনের লোককে ফেসবুক থেকে ব্লক করে দেন। কেন? এই জন্যই যে আমি যে ফিলোসফিতে বিশ্বাস করি, যে মানুষটা আমার ভালো কাজকে ভালো বলে না, সেই মানুষটা আমার খারাপ কাজে নিন্দা করার কোনো অধিকার নাই, সে যে হোক না কেন। আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি। অনেকে বলতে পারেন, ভাইয়া এটা কি বললেন? কবি বলেছেন, নিজ যুগের বাসী আমি সবার চেয়ে ভালো, বলেছেন না? কবিটাও তো বলেছেন, শাসন করা তারাই সাজে যে আমাদের সৌভাগ্য করা, টাকা শাসন করতে দিব কেন? দরকার নাই, সে যে হোক না কেন। আমার এত ভালোবাসাবাসির টাইম নাই, নিজ যুগের ভালোবাসি কোনো দরকার নেই, এত ভালোবাসার টাইম কোথায়? তাকে ব্লক করে দেন ফেসবুক থেকে। সে মানুষটা আপনার ভালো চায় না। মানুষ ভুল ধরাই দুটা কারণ, একটা হচ্ছে আপনাকে সংশোধন করানোর জন্য, আবার কিছু মানুষ আপনাকে ছোট করার জন্য ভুল ধরে। সেকেন্ড ধরনের মানুষকে আপনি চিনতে পারবেন, তাদেরকে ব্লক করে দেন ফেসবুক থেকে, তাদের দরকার নেই, আপনার লাইফে সত্যি কোনো দরকার নেই তাদেরকে। আবার কিছু মানুষ যখন দুনিয়াতে আসছিল, আসার সময় মহান আল্লাহ তাআলা তাদের ব্রেনের মধ্যে প্রশংসা নামক সফটওয়্যারটা দেয় নাই, ওই সফটওয়্যারটা দেয় নাই, প্রশংসা করতে পারে না কিছু মানুষ। এদেরকে এড়িয়ে চলবেন, অলওয়েজ এড়িয়ে চলবেন। একটা গল্প বলি, এটা সত্য ঘটনা না, গল্প। এক লোকের কুকুর ছিল, ওই কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারতো, পানির উপর দিয়ে হাঁটতে পারতো। ওই লোকটা করতো কি, তার দোস্তদেরকে দাওয়াত করে ওই কুকুরের ক্ষমতাটা দেখাতো, এবং সবাই খুব ভালো বলতো, তার অনেক ভালো লাগতো, ওই জন্য দেখাতো। তার এক দোস্ত ছিল, ওই দোস্তটা জীবনেও তার প্রশংসা করা লাগে, সে প্রশংসা করতেই পারতো না, তাকেও দাওয়াত করছে, দাওয়াত করে এখন সে চিন্তা করছে, আমার কুকুরকে দেখালে সে প্রশংসা না করে পারবে না, সম্ভব না। এখন ওই বন্ধু বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া করছে, বিকালবেলা পুকুর পাড়ে ওরা বসছে। বসার পর ওই বন্ধুটা, মানে যে লোকটার কুকুর, সে লোকটা একটা বন্দুক দিয়ে একটা পাখি শিকার করছে, পাখিটা গিয়ে কুকুরের মাঝখানে করছে। ওই কুকুরটা কুকুরের মধ্যে দৌড়ায় গিয়ে পাখিটা মুখে নিয়ে কুকুরের মধ্যে দৌড়ায় চলে আসছে। তার যে দোস্ত কিছুই বলে না, বাগান থাকছে, কিছুই বলতেছে না। বলে কি বন্ধু, একটা কথা বললাম। বলে কি? বলে আমার কুকুরটাকে দেখছিস? বলে হ্যাঁ দেখলাম তো, কি হয়েছে? বলে না, মানে তুই আমার কুকুরটার মধ্যে কোনো অস্বাভাবিক কোনো কিছু খেয়াল করছিস? বলে হ্যাঁ, একটা অস্বাভাবিক ব্যাপার তো খেয়াল করছি। ও তো মহান খুশি। ও দোস্ত কি কি খেয়াল করছিস? বলে তোর কুকুরটা তো সাঁতার পারে না। যারা প্রশংসা করতে পারে না তারা কখনোই পারে না, তাদেরকে লাইফে রাখবেন না, ডিলিট করে দেবেন, যে হোক না কেন। যত বেশি হাল খামাবেন লাইফে, তত বেশি সামনের দিকে যেতে পারবেন না, আর না করে পারবেন না, সম্ভব না। আমাদের হিউম্যান ব্রেন কিভাবে কাজ করে আমি দুইটা ফেনোমেনন ব্যাখ্যা করব, এবং আপনাদের রিকোয়েস্ট করব অন্য চিন্তা বাদ দিয়ে, মানে আমাদের ব্রেন কিভাবে কাজ করে একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। মানে কিছু কঠিন থিওরিকে আমি সহজ করে লিখছি, এবং যদি না একবার বুঝতে পারেন অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। দুইটা স্লাইডে দুইটা ফেনোমেননকে ব্যাখ্যা করছি। স্যার এই যে স্যার এই জায়গা আমরা অনেকে চিনি, অনেক বিখ্যাত একজন মানুষ। স্যার এই যে উনার একটা প্রশ্ন ছিল, বিখ্যাত প্রশ্ন, হোয়াট ইজ লাভ? তো আমরা যারা চিনি না, আমরা স্যার এই জায়গায় একটু দেখি।